আসসালামু আলাইকুম। সকল লিসেনারকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ঈদ স্পেশাল এপিসোডের এবারের আয়োজনে তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি শাহপরান। আজ জিহাদ হুজুরের ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম, যেটি তার পক্ষ হতে কষ্ট করে আমাকে পাঠিয়েছেন রিয়াজ ভাই। জিহাদ হুজুরের অনুযায়ী যেভাবে তিনি বলেছেন সেভাবে বলছি। একদিন আমি কাজ করার জন্য গাজীপুরের কোনো একটা জায়গায় যাই। আমি যে বাসায় কাজ করতে যাই সে বাসার বর্ণনাটা ঠিক এমন যে বাসাটা অনেক বড়, 6 তলা ফ্ল্যাটের বাসা। বাসার চারপাশে নানান রকমের ফুল ফলের গাছপালা লাগানো, বাড়ির ভেতরে সিসি ক্যামেরা লাগানো, আর বাসা পাহারা দেওয়ার জন্য একজন সিকিউরিটি গার্ড রাখা আছে। যাই হোক, আমি যখন বাসার ভেতরে ঢুকতে যাব তখন সিকিউরিটি গার্ড আমাকে ভেতরে ঢুকতে দিল না। আমি জিজ্ঞেস করে আমি কার বাসায় এসেছি আমাকে জিজ্ঞেস করা হয় এবং আমি কার কাছে যাব। তখন আমি সিকিউরিটি বললাম আমি রমজান সাহেবের বাসায় যাব। উনি আমাকে ওনার একটা দরকারি কাজে আসতে বলেছেন। রমজান সাহেব হলেন এই বাসার মালিকের নাম। সিকিউরিটি সাহেব রমজান সাহেবকে ফোন দিয়ে আমার কথা জানালেন। তখন রমজান সাহেব আমাকে ভেতরে পাঠাতে বলে। সিকিউরিটি গার্ড আমাকে ভেতরে যেতে দিল। আমি মেইন গেট পার হয়ে ভেতরে আসার সময় তেমন কোনো সমস্যা অনুভব করিনি, কিন্তু যখনই মেইন গেট পার হয়ে বাসার সিঁড়িতে পা রাখবো ঠিক তখনই আমার শরীরটা কাঁপুনি দিয়ে ওঠে। আমার পেটের ভেতরটা হঠাৎ করে মোচড় দেয়। আমার মনে হতে থাকে কেউ বুঝি আমার পেটের ভেতরে হাত ঢুকিয়ে দিল। আমার পেটের নাড়ি ভুড়ি ছিঁড়ে এখনই বের করে ফেলবে। আমার মাথা ঘুরতে লাগলো, মনে হলো এক্ষুনি হয়তো গল গল করে আমি বমি করে দেব, কিন্তু বমি না আসছে না। খানিকক্ষণ সিঁড়ির সামনে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইলাম। পরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে তাদের বাসার গেটের সামনে দাঁড়ালাম। কলিং বেল টিপ দিতেই যাব, ঠিক তখনই দেখি গেটটা খুলে গেল। আমি তাদের ঘরে প্রবেশ করি। ঘরে ঢুকতেই ডাইনিং রুম, ওখানে একজন ব্যক্তি বসে আছে। আমার কাছে মনে হলো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলে হয়তো ভালো লাগবে, তাই তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, আপনার ওয়াশরুমটা কোথায়? সে দেখিয়ে দিল। আমি ওয়াশরুমের সামনে গেলাম। ওয়াশরুমে ঢোকার সময় দেখলাম ওয়াশরুমটা ভেতর থেকে লক করা। ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। আমি ভাবলাম কেউ হয়তো ভেতরে আছে, ফ্রেশ হচ্ছে। আমি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তার বের হওয়ার জন্য, কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিটের মতো পার হয়ে গেল। ওয়াশরুম থেকে কেউ বের হচ্ছে না। একটা সময় ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ বন্ধ হয়ে যায়। তখন আমার পেছন থেকে সেই লোকটা এসে আমাকে ডাক দেয় আর বলে, হুজুর কি হলো, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? আমি আপনার জন্য সেই তখন থেকে অপেক্ষা করছি, কিন্তু আপনি আসছেন না দেখে আমি বাধ্য হয়ে আপনাকে এখানে দেখতে আসলাম। আপনি ঠিক আছেন তো? হুজুর বলল। আমি তখন সেই লোকটিকে আমার ওয়াশরুমে আসার পরের ঘটনাটি বললাম। তখন সেই লোকটি আমার কথা শুনে কিছুটা অবাকের ন্যায় বলল, কি বলেন হুজুর, ওয়াশরুমে কে যাবে? আমার বাসায় আমি, আমার ছোট মেয়ে আর আমার একজন কাজের লোক থাকে। আমার ছোট মেয়ে তার রুমে আছে, আর তাকে তো আমরা রুমে বন্ধ করে রেখেছি। আর কাজের লোকটি আমার সামনে কাজ করছিল, তাহলে ওয়াশরুমে থাকবে কে? আমি সেই লোকটার কথা শুনে দরজায় যখন হাত দিলাম যে দেখতে যাব দরজার ভেতর থেকে লক, ঠিক তখনই দরজাটা খুলে গেল। আমি ভেতরে দেখতে পেলাম ওয়াশরুমের কল থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মনে হচ্ছিল এই মাত্র আমি ঢোকার একটু আগেই কলটাকেও বন্ধ করে দিয়েছে। তখন আমি আর কোনো কথা না বাড়িয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সেই লোকটিকে নিয়ে ডাইনিং রুমে চলে আসলাম। তখন আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তারপরও আমি সেখানে অনেক কষ্ট করে বসে থাকি আর সেই লোকটিকে বলি, আপনি তাহলে রমজান সাহেব? লোকটি তখন উত্তরে তার মাথাটা হালকা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আমি তখন তার সমস্যার ব্যাপারে জানতে চাইলাম আর সে বলতে শুরু করলো। উনি বলছেন, আমার পরিবার বলতে আমি আর আমার 2টা মেয়ে। বড় মেয়ে রিনার বিয়ে হয়েছে 2 বছর হলো, আর ছোট মেয়ে রিমা এবার সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওদের মা বেশ কিছু বছর আগে মারা গেছে। এখন আমি আর আমার ছোট মেয়ে বাসাতে থাকি, আর কাজের লোক আছে। কিছুদিন আগে আমার ছোট মেয়ে রিমা বায়না ধরে যে সে তার বন্ধুদের সাথে কক্সবাজার যাবে। আমি প্রথমে রাজিই হই নাই। পরে ভাবলাম মা মরা মেয়ে একটা আবদার করেছে, তাই বেশি কিছু না বলে এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়ে যাই। সে তার বান্ধবীদের সাথে কক্সবাজার চলে যায়। 4 দিন পরে রিমা বাড়িতে ফিরে আসে। রিমার সাথে তার একটা বান্ধবীও আসে। সে রিমাকে বেহুশ অবস্থায় বাড়িতে নিয়ে এসেছিল। রিমার এই অবস্থা দেখে আমি অস্থির হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রিমার? তুমি রিমাকে এভাবে ধরে আনছো কেন? তখন রিমার বান্ধবী বলে, আঙ্কেল আগে রিমাকে ঘরে নিয়ে শুয়ে দিন, পরে আমি বলবো। আমি আর রিমা বান্ধবী নিয়ে
ওর ঘরে শুয়ে দিলাম। পরে রিমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম, আমাকে সবকিছু বলো, কি হয়েছে রিমার সাথে। ওর বান্ধবী বলতে শুরু করলো, আঙ্কেল আমরা যেদিন কক্সবাজার গেলাম সেদিন পৌঁছানোর পরে আমরা যার যার রুমে চলে যাই। রুমে যাওয়ার পরে সবাই ফ্রেশ হয়ে ঠিক করলাম আজ বেশি দূরে কোথাও যাবো না, কাছাকাছি একটু ঘুরবো। কিন্তু রিমা বললো ওর জার্নি করাতে ওর শরীরটা বেশ ভালো লাগছে, বেশি ভালো লাগছে না, তাই সে এখন কোথাও যাবে না, নিজের ঘরে একটু ঘুমাবে। তাই আমরা রিমাকে সেখানে রেখেই ঘুরতে চলে যাই। ঘোরাঘুরি শেষে আমরা হোটেলে ফিরে এসে দেখি রিমার শীতে কাঁপছে। আমি রিমার কাছে যে ওর গায়ে হাত দিতে দেখি রিমার শরীরের জ্বরে পুড়ে যাচ্ছে। আমি তাড়াহুড়া করে নিচে এসে হোটেল ম্যানেজারের কাছ থেকে সেখানকার ডাক্তারের ফোন নাম্বার নিয়ে তাকে ফোন দিয়ে সবটা জানাই। কিছুক্ষণ পর ডাক্তার এসে জ্বর মেপে ওষুধ দিয়ে যায় আর তার খেয়াল রাখতে বলে। আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাই রাতে ঘুম পাড়িয়ে দিই। হঠাৎ রিমার চিৎকার পেয়ে আমাদের ঘুম ভেঙে যায়। আমরা রিমার কাছে কারণ জানতে চাইলাম। রিমা বলল, আমার ঘুম ভাঙে ওয়াশরুমে যাওয়ার জন্য। আমি উঠি, ওয়াশরুম যাওয়ার জন্য নিচে নামবো, তখন দেখি ওয়াশরুমের লাইট জ্বলছে। আমি ভাবলাম তোদের মধ্যে কেউ হয়তো গেছিস। তখন আমি পাশে তাকালাম আর ফোনের লাইট জ্বালিয়ে দেখলাম তোরা সবাই এখানে। আমি কিছুটা ভয় পেয়ে আবার ওয়াশরুমের দিকে তাকালাম, দেখলাম লাইটটা বন্ধ আর একটা মানুষের ছায়া ওয়াশরুমের দিক থেকে বের হয়ে রুমের দরজা ভেদ করে বের হয়ে গেল। আমি সেটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যাই। ভয় পেয়ে চিৎকার দিয়ে তোদের কাছে জানাই যে তোরা আছিস কিনা। আমরা সেদিন ভাবছিলাম যে জ্বরের কারণে হয়তো সে উল্টাপাল্টা দেখেছে। আমরা সেই দিনের মতো ঘুমিয়ে পড়ি। পরের দিন আঙ্কেল বিকালে আমরা আবারও ঘুরতে যাই। তখন খেয়াল করে রিমা বারবার তার পাশের দিকে তাকাচ্ছে। আমি তার কারণ জানতে চাইলাম, রিমা তুই পাশে তাকাচ্ছিস কেন বারবার? বলে ওই যে দেখ আমাদের সাথে কালো বিড়াল হাঁটছে, দেখতে পাচ্ছিস? আমি তখন রিমার কথা শুনে রিমা যেদিকে দেখাচ্ছিল সেদিকে তাকালাম, কিন্তু আমি আসলে কিছুই দেখতে পাইনি। আমরা তখন রিমাকে বললাম, কি বলিস তুই, কই এখানে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, তুই হয়তো মনের ভুলে দেখছিস। তারপর আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যার পরে হোটেলে ফিরে আসি। রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় কারো ফিস ফিস করে কথা বলার শব্দে। আমি জেগে দেখি রিমা জানালা দিয়ে কারোর সাথে কথা বলছে আর হাসছে। আমি রিমাকে ডাক দিতে রিমা হক চকিয়ে যায়, সাথে সাথে জানালা লাগিয়ে দিয়ে খাটে এসে বসে পড়ে। তখন আমি রিমাকে বললাম, কি রে তুই কার সাথে কথা বলছিলি? তখন রিমা বলল, আর বলিস না রে, হৃদয় আসছিল এখানে আর আমি তার সাথেই কথা বলছিলাম। রিমার এই কথা শুনে আমার আকাশ থেকে পড়ার মতো অবস্থা। হৃদয় এখানে আসবে কোথা থেকে? আর মানলাম আসছে, তাহলে জানালা দিয়ে কথা বললো কিভাবে? আমাদের হোটেলের রুম 4 তলায়, এই 4 তলা জানালা দিয়ে একজন মানুষের পক্ষে কিভাবে উঠে এসে কথা বলা সম্ভব? সেদিনের মতো আর কোনো কথা না বলে রিমাকে ঘুমাতে বলে আমরাও ঘুমিয়ে পড়ি। পরের দিন আমরা রাতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমাদের সবার ঘুম ভেঙে যায় দরজা খোলার শব্দে। জেগে দেখি রিমা দরজা খুলে বাইরে চলে যাচ্ছে। রিমাকে ধরে আনার চেষ্টা করি, কিন্তু কিছুতেই ও ঘরে আসছিল না। পরে কোনো রকম এনে ওকে জিজ্ঞেস করি, কি রে কোথায় যাচ্ছিলি? রিমা বলে, আমি ঘুমিয়েছিলাম। তখন ইমা এসে আমাকে ডাক দেয় আর বলে, চল বাইরে যাই, একটু ঘুরে আসি। তাছাড়া আজকের বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। আমি ইমার কথা মতো বাইরে যেতে লাগি আর তোরা আমাকে ধরে ফেললি। আমাকে ধরার সাথে সাথে ইমা অদৃশ্য হয়ে গেল। এবার আমার ইমার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ ইমা তো তখন আমাদের সবার সাথে ঘুমিয়েছিল। তখন আমরা বুঝতে পারি এটা সাধারণ কোনো সমস্যা না। এর পরদিন সকালে আমরা সেখানকার একজন স্থানীয় হুজুরের কাছে যাই আর রিমার সাথে ঘটনা খুলে বলি। হুজুর সবটা শুনে পানি পড়া দেয়। পানি পড়া খাওয়ার পর থেকে রিমা সেদিন থেকে সুস্থ ছিল, আর কোনো সমস্যা হয়নি। তো আমরা যেদিন চলে আসবো সেদিন আসার সময় আমরা বাসে উঠি, আর বাসে ওঠার পর থেকে রিমা বলছিল, তোরা কোনো গন্ধ পাচ্ছিস? তখন আমরা বললাম, না, কোথা থেকে গন্ধ পাবো? তারপরে বাস ছেড়ে দেয়, রিমা বমি করতে শুরু করে। বমি করতে করতে রিমা একটা সময় ক্লান্ত হয়ে পড়ে যায়, যার জন্য আমরা রিমাকে বাসায় ধরে নিয়ে আসি। আপনি যদি পারেন ভালো কোনো আলেম এখানে রিমাকে দেখান। রমজান সাহেব বলেন, আমি সেদিন থেকে ভালো আলেম খোঁজা শুরু করি। যে হুজুররা আলেম আমাদের বাসায় আসে, এসেই তারা পারবো না বলে চলে যায়। যে রিমার অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করে। তো একদিন রাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে কারো হাঁটার শব্দ পেয়ে আমি ঘুম থেকে জেগে উঠি। দেখি আমার রুমের জানালার পাশ দিয়ে একটা ছায়া হেঁটে গেল। আমি রুম থেকে বের হয়ে দেখি সেই ছায়াটা সোজা রিমার ভেতরে রুমে প্রবেশ করে, অথচ রিমার রুমে দরজা ভেতর থেকে লাগানো। আমি যখন আমার রুমে যাব তখন দেখি কালো একটা বিড়াল আমার রুম থেকে বের হয়ে সোজা 3 তলায় চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিড়ালটি সাধারণ বিড়ালের চেয়ে বড়, মানুষের মতো 2 পা দিয়ে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠছিল। আমি সেই দৃশ্য দেখে নিজেকে আর সামনে রাখতে পারিনি। আমি সেদিনই জ্ঞান হারিয়ে ফেলি সেখানে। পরদিন আমার জ্ঞান ফিরলে আমি জানতে পারি আমার কাজের লোক আমাকে যখন ডাকতে আমার ঘরে যায় তখন নাকি আমি ঘরে ছিলাম না।
পরে সে আমার খুঁজতে খুঁজতে পায় হচ্ছে রিমার ঘরের সামনে। আমি সেখানে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। আরেকদিন রাতে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হই, তখন দেখি কিচেনে লাইট জ্বলছে। আমি কিচেনে যাই, সেখানে গিয়ে দেখি রিমা ফ্রিজ থেকে মাংস চিবিয়ে খাচ্ছে। আমি রিমাকে টান দিতেই রিমা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর আমার বুকের উপর চেপে বসে। আমাকে বলে যে তুই কি আমাকে খেতে দিচ্ছিস না কেন, আমার খাওয়া নষ্ট করছিস, আমি তোর মেয়ের কলিজা খাবো, তোদের মতো জানোয়ারের কলিজা খেতে স্বাদ বেশি, অনেকদিন ধরে মানুষের কলিজা খাওয়া হয় না। এ বলে রিমা আমার উপর থেকে নেমে যায়। আমি সেখান থেকে উঠতে যাব, কিন্তু শক্তি পাচ্ছিলাম না। রিমা হাতে ছুরি নিয়ে আমার দিকে তখন এগিয়ে আসছিল। এমন সময় ফজরের আজান দিয়ে দেয় আল্লাহর রহমতে, আর রিমা সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। জ্ঞান আসার পর রিমাকে জিজ্ঞাসা করা হলে বলে ও কিছুই জানে না। পরের দিন রাতে আমরা ঘুমিয়েছিলাম, তখন আমি ঘুমের মাঝে দেখছিলাম রিমার ঘর থেকে একটা কালো বিড়াল বেরিয়ে আসলো। আস্তে আস্তে সেই বিড়ালটা একটা কালো অবয়ব রূপ ধারণ করে আর আমার রুমের ভেতর প্রবেশ করে। আমাকে উদ্দেশ্য করে বলে যে তুই যতই চেষ্টা করিস আমাকে এখান থেকে সরাতে পারবি না, আমি যেটা চাই আমি সেটা নিয়ে যাই, তোর মেয়েকে নিয়ে যাব। আমি সেই অবয়বটাকে জিজ্ঞাসা করি কি এমন করেছে আমার জন্য যে আমার আর আমার মেয়ের ক্ষতি করতে চাচ্ছেন। আল্লাহর দোহাই লাগে আমাদের ছেড়ে দেন, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের মাফ করেন। তখন সেই অবয়বটা অট্ট হাসিতে ফেটে পড়ে আর আমার ঘুম ভেঙে যায় এবং সে অবয়বটা অদৃশ্য হয়ে যায়। এখন হুজুর দেখেন আপনি চেষ্টা করেন কিছু করতে পারেন কিনা। যেহেতু বলছেন যে আমি রমজান সাহেবের কথা শুনে বললাম আচ্ছা ভাই আপনার সব কথা শুনলাম আর আমার শরীরটা আজকে এমনিতেও ভালো না, আমি কাল আসবো, এই পর্যন্ত আপনাদের কিছু আমল দিয়ে যাই, সেগুলো করতে থাকেন, দেখা যাক ইনশাল্লাহ। তো রমজান সাহেব আমাকে রাতে খেয়ে আসতে বললো, কিন্তু তখন আমার পেটের ব্যথা আরও বেড়েই যাচ্ছিল। তা আমি আর দেরি না করে সেখান থেকে বের হয়ে যাই। রাস্তায় বের হয়ে কোনো গাড়িও পাচ্ছিলাম না, এদিকে আমার পেটের ব্যথা বের হয়ে যাওয়ার কারণে আমি হাঁটতেও পারছি না। তখন দেখতে পেলাম রাস্তার এক পাশে একটা বেঞ্চ বসানো আছে, গাড়ি না পায় আমি সেখানে যেয়ে বসি। আমার মাথাটা তখন ঝিমঝিম করছিল, পেটের ভেতর থেকে সব উল্টে পাল্টে যাচ্ছে, কেমন জানি চারপাশ অন্ধকার হতে শুরু করলো। তারপরে আমার আর কিছু মনে নেই, ফজরের আজানের সময় শুনতে পেলাম আমার বাবার কণ্ঠ, আমার নাম ধরে রাখছে, জিহাদ, এই জিহাদ ঘুম থেকে ওঠ, বাবা মাদ্রাসায় যেতে হবে। আমি দেখলাম আমি আমার শৈশবকালে চলে এসেছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজা নিয়ে বের হলাম। আমার মা আমাকে পটলাই করে মুড়ি আর গুড় দিল, আমি সেটা নিয়ে মাদ্রাসায় গেলাম। মাদ্রাসায় যে দেখতে পেলাম আমার সেই মাদ্রাসায় পড়ানো আমার পছন্দের সেই হুজুরের চেহারা, যিনি মাদ্রাসার সকল ছাত্রদের পড়াচ্ছেন। মাদ্রাসা ছুটি হলো, আমি বাসায় চলে আসলাম। তারপরে আমি চলে গেলাম আমাদের সেই শৈশবের খেলার জায়গা, সেই বট গাছের নিচে। সেখানে গিয়ে আমি বসে আছি, হঠাৎ আমার চারপাশ থেকে ভেসে আসতে থাকে গাড়ির হর্নের শব্দ, যার শব্দ আমার কানে এসে বাজে। হঠাৎ আমার সব কিছু অন্ধকার হয়ে যায়, আমি আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করি, আমার চারপাশের পরিবেশ পাল্টাতে থাকে। আমি দেখতে পাই আমি সেই রাস্তার পাশের বেঞ্চে বসে আছি আর আমার পাশে দাঁড়িয়ে আছে আমার সেই ভাইজিন। তখন সে আমাকে বলে, শয়তান তোমার সাথে মায়ার খেলা খেলছে, মায়ায় জালে আটকে পড়লে চলবে না, এখন বাসায় যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি বাসায় ফিরে আসলাম, সারাদিন একটু ক্লান্তি ভাব লাগছিল। রাতে সেই ভাই আসলো, ভাইজিন আসলো। তখন আমি বললাম আমি তো অসুস্থ হয়ে পড়েছি, হয়তো রমজান সাহেবের এই কাজ করতে পারবো না। তখন সেই ভাইজিন বলল আমাকে, এখনই হতাশ হলে চলবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনি তোমাকে উত্তম পথ বের করে দিবেন। আমি মনে মনে জোর পেলাম এবং বললাম ইনশাআল্লাহ আমার রবি আমাকে উত্তম পথ দেখাবেন। পরদিন আমি রিমাদের বাসায় যাই। রমজান সাহেবের কাছ থেকে রিমার কোন রুমে থাকে জেনে নেই। আমি রিমার রুমে প্রবেশ করলাম। রিমা রুমে ঢুকলেই দেখি যে রিমা উল্টা হয়ে ঝুলে আছে, চোখগুলো লাল বর্ণ আকার ধারণ করেছে, মনে হচ্ছে চোখ ফেটে রক্ত এখনই গড়িয়ে পড়বে। আমার দিকে তাকিয়ে হাসছে। একটা সময় সে আমার চারপাশে ঘুরতে থাকে আর হাসতে থাকে। হাসতে হাসতে রিমা আমাকে উদ্দেশ্য করে বলে, কি রে তুই আমার কি করবি, তোর মতো কত আসলো গেল, কেউ তো আমার কিচ্ছু করতে পারেনি, তুইও পারবি না। তখন হুজুর তার মতো করে দোয়া পড়তে থাকে। দোয়া পরে যখনই রিমার মাথায় হাত দিতে যাবে ঠিক তখনই রিমা একটা জোরে ধাক্কা দিল আমাকে। আমি ছিটকে যে দেয়ালের সাথে বাড়ি খেলাম। কোনোরকম উঠে বসলাম, সামনের দিকে তাকালাম, দেখলাম রিমার শরীর থেকে সে অবয়বটা বের হয়ে গেছে, জানালা দিয়ে লাফিয়ে চলে গেল। আমি আমার পাশে তাকালাম, দেখলাম আমার পাশে দাঁড়িয়ে আছে সেই ভাইজিন। আমি কোনো মতে দাঁড়ালাম। পরে ভাইজিন বলল যে আচ্ছা চলো
আজ এখানে তোমার কোনো কাজ নাই, যা করার করে দিয়েছি। আমি বাসায় যাওয়ার জন্য বের হই আর রমজান সাহেবকে বলি আমি আবার পরে আসব। আমি বাসা থেকে বের হলাম। বাসায় যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হচ্ছিল আমার পাশাপাশি আরও কেউ হাঁটছে। আমি পাশে তাকালাম, দেখলাম একটা সাদা বিড়াল দৌড়ে পালাচ্ছে আর একটা কালো অবয়ব সে বিড়ালকে ধরার জন্য দৌড়াচ্ছে। একটা সময় অবয়বটা বিড়ালকে ধরে ফেলে এবং এক টানে ছিঁড়ে 2 ভাগ করে ফেলে। আমি অনেকটা ভয় পেয়ে যাই, সেখানে দাঁড়িয়ে পড়ি। তখন আমার ভাইজিন আমার কাঁধে হাত রেখে বলে, এগুলো সব শয়তানের মায়া, ওদিকে তাকাতে হয় না, ও তোমার ক্ষতি করতে চায়, ওর যা ইচ্ছা হয় তাই করুক, তুমি সেগুলো এড়িয়ে যাও এবং আল্লাহর উপর ভরসা করে বাসায় ফেরো। আমি আল্লাহর রহমতে বাসায় চলে আসি। রাতে আবার ভাইজিন আসলো। আমি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা রমজান সাহেবের বাড়িতে যেই শয়তান আছে তারা কেন তাদের পেছনে পড়েছে, কেন তাদের ক্ষতি করতে যাচ্ছে? তখন তিনি বলেন, ওদের বাসায় সাধারণত কোনো শয়তান আসেনি, ওখানে যে শয়তান আছে সে একটা আদমখোর। আমি তখন জানতে চাইলাম এই আদমখোর এখানে আসলো কিভাবে? তখন ভাইজিন বলে যে সে আদমখোর এখানে নিজ ইচ্ছায় আসেনি, তাকে পাঠানো হয়েছে রিমা আর তার বাবার ক্ষতি করার জন্য। তাদেরকে জাদু করা হয়েছে। রমজান সাহেবের বাসার পেছনে একটা পুরানো কবর আছে, সেই কবরের ভেতরে একটা তাবিজ গেড়ে রাখা আছে, সেগুলো ফজরের আগেই, আজকের ফজরের আগেই নষ্ট করতে হবে। আমি তখন বললাম, আমি কি একা কাজ করতে পারবো? তখন ভাইজিন বলে, ভয় কেন পাও, আল্লাহ তাআলা তো তোমার সাথেই আছেন, ইনশাআল্লাহ তুমি পারবে, ভয় পেও না। আর হ্যাঁ, কাজে যাওয়ার আগে ভালো করে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে তারপর সেখানে যাবে। আমি রমজান সাহেবের বাসার কাছে তোমার জন্য অপেক্ষা করব। আমি তাহাজ্জুদ নামাজ আদায় করলাম, সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি হাঁটছি সেই রাস্তার পাশ দিয়ে, হঠাৎ আমার কানে ধপ করে কিছু পড়ার শব্দ আসে। আমি পাশে তাকালাম, তখন আমি দেখতে পাই আমার পাশে যেই ফাঁকা মাঠ আছে সেই মাঠের ভেতরে কেউ একজন দৌড়ে পালাচ্ছে, আর তার পেছনে কালো 3 জন অবয়ব হাতে ধারালো রামদা নিয়ে তাড়া করছে। সেই লোকটি যান বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়াচ্ছে, কিন্তু একটা সময় সেই অবয়বগুলো সেই লোকটাকে ধরে ফেললো। 2 জন অবয়ব সেই লোকটিকে মাঠের মধ্যে শুইয়ে দিল। একজনের হাত আর একজন পা শক্ত করে মাটির মধ্যে চেপে ধরলো। আরেকজন অবয়ব সেই লোকটির মাথা এক কোপে আলাদা করে ফেললো, ঠিক যেভাবে পাঠা বলি দেয়। সেই লোকটির গলার গলা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে। লোকটি সেখানে বলির পাঠার মতো দাপড়াতে দাপড়াতে মারা গেল। তারপরেও সে অবয়বগুলো থামেনি। একজন অবয়ব সেই নিথর দেহের উপর বসে একটানে বুকটা ছিঁড়ে ফেললো, হাত বুকের ভেতরে ঢুকিয়ে দিয়ে কলিজাটা টান দিয়ে বের করে ফেললো। 3 জন অবয়ব মিলে পাগলা কুকুরের মতো কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খেলো। আমি তখন সেখান থেকে সামনের দিকে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে একটা সময় আমি সেই রমজান সাহেবের বাড়ির সামনে পৌঁছাই। সেখানে যে আমি ভাইজিনকে সবকিছু বললাম। তখন সেই ভাইজিন আমাকে বলল, এই সব তোমাকে দেখানো হয়েছে তুমি যাতে ভয় পেয়ে যায়, কাজ থেকে দূরে সরে যাও। এখন যা ঘটেছে সেটার কথা বাদ দাও, তাড়াতাড়ি কাজটা শেষ করো, এখান থেকে যেতে হবে, হাতে সময় বেশি নাই। আমি ভাইজিনের কথা মতো সেই কবরের কাছে যাই, কবর খোঁড়া শুরু করি। যখন কবর খোঁড়া শুরু করলাম, ঠিক তখন আমার চারপাশে হাজার হাজার শেয়াল কান্না শুরু করলো, আর্তনাদের কান্না। আমার কবর খোঁড়া প্রায় শেষ। তখন কেউ একজন গম্ভীর গলায় আমার উদ্দেশ্য করে বলতে লাগলো, জিহাদ, এই কাজটা করিস না, তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তাহলে কেন তুই আমার সাথে শত্রুতা করছিস? চলে যা এখান থেকে, আমার দলে যোগ দে, আমি তোকে অনেক শক্তি দেব, অনেক ক্ষমতার অধিকারী করে দেব। আমি তো তার কোনো কথায় কান না দিয়ে কবর খোঁড়া শেষ করলাম। সেই কবরের ভেতর থেকে সেই তাবিজগুলো বের করে নিয়ে আসলাম। তখন আমার চারপাশ থেকে মনে হচ্ছিল হাজারো মানুষ দৌড়ে পালাচ্ছে। আমি সামনের দিকে তাকালাম, দেখলাম ভাইজিন আমাকে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য ইশারা করছে। আমি তার কাছে গেলাম। তখন ভাইজিন আমাকে বলে, সেই তাবিজগুলো আগুনে পুড়িয়ে দাও। আমি তাবিজগুলো পুড়িয়ে ফেললাম। তখন ভাইজিন বলে, রিমা এখন বিপদমুক্ত। তারপরে সেই ভাইজিন আমাকে বলে, তুমি কাল রমজান সাহেবের বাসায় যেয়ে বলবে রিমার উপর তাবিজ করা হয়েছিল, আর সেই তাবিজ করেছে রিমার আপন বড় বোন, যাতে রিমা তার বাবা মারা গেলে সকল সম্পত্তি সেটা তার নামে হয়ে যায়। দুঃখ হয় এদের জন্য যারা আপন সম্পর্কের সাথে বেঈমানি করে। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক, সকলকে সঠিক বুঝ হওয়ার তৌফিক দিক। তুমি কাল রিমাদের বাসায় যাবে এবং গিয়ে বলবে রিমা এখন থেকে বিপদমুক্ত, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, আর তাদেরকে বলে দিবে বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করে। আমি পরের দিন রিমাদের বাসায় যাই, ভাইজিনের কথাগুলো সেখানে বলে আসি। আল্লাহর রহমতে রিমা পরে ঠিক হয়ে যায় এবং ভালোই ছিল,
আর কোনো সমস্যা হয়নি পরবর্তীতে। এটা ছিল রিয়াজ ভাই পাঠানো জিহাদ হুজুরের ঘটনা। এই একটি ঘটনা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাসির। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে। ঘটনাটি মূলত ওনার বাবার সাথে ঘটে যাওয়া। বেশ কয়েকটি ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন, সবগুলো ঘটনা একসাথে আমরা আপনাদেরকে এখন উপস্থাপন করব। চলুন ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল এটা আসলে অনেক আগের, কেননা ঘটনা যখন ঘটে তখন ওনার বাবার বয়স কম ছিল, 15-16 বছর এরকম ছিল। ওনার বাবার নাম আব্দুল খালেক। প্রথম যে ঘটনাটি বলবো এখন, এই ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল এই 70-এর দশকের শুরু বা এরকম একটা সময় হবে আর কি। ওনার দাদার কলই ক্ষেত ছিল, আর এই কলই ক্ষেতটা ছিল যমুনা নদীর ওপারে। বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে কলই ক্ষেত করেছিলেন ওনার দাদা। এখন সমস্যা হলো কি, এই কলই যখন পেকে যায় এটা চুরি করার একটা হিড়িক পড়ে যায়। বিভিন্ন জায়গা থেকে কলই চোর এসে এই কলই ক্ষেত থেকে কলই চুরি করে নিয়ে যায়। আবার অনেকেই কি করে, গরু ছাগল কলই ক্ষেতের মধ্যে নামিয়ে দেয়। গরু ছাগল আবার এই পাকা কলই ক্ষেত খেতে খুবই পছন্দ করে। তো এই ধরনের সমস্যাগুলো তো হয়ই, কলই ক্ষেত পাহারাও দিতে হয়। যখন ওই কলই পাকার সময় চলে এসেছে তখন পাহারা তো দিতে হবে। পাহারা দেওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছিল না, কেননা অনেকেই তো কলই পাহারা দেওয়ার জন্য লোকজন ফিক্সড করে ফেলতেছে। যার কারণে এই নাসির ভাইয়ের দাদা উনি তো লোক পাচ্ছিলেন না। তবে পাওয়া গেল একজন লোক, তার বয়স আবার বেশি, 70-এর উপরে বয়স, একজন বৃদ্ধ লোক। তিনি অবশ্য পরিচিতই ছিলেন। তাকে এই কলই ক্ষেত পাহারা দিতে হবে। তাকে কলই ক্ষেত পাহারা যেহেতু দিতে হবে, তার অনেক ব্যবস্থা এই বাড়ি থেকেই করতে হবে, খাবার দাবার থেকে শুরু করে না সব কিছু। এখন এই খাবার দাবার যে খাবেন, বিশেষ করে রাতের বেলা, রাতের যে খাবারটা এইটা কিন্তু দিয়ে আসতে হবে। এটা কিন্তু একটা সমস্যারই বিষয়। তখন ওই ব্যক্তিকে বলা হলো যে তুমি বিকাল টাইমে চলে যাবা, একবারে খাবার টাবার নিয়ে চলে যাবা। রাতের বেলা তো আসলে এই যমুনা নদী পার হয়ে আবার ওই চরে গিয়ে খাবার দিয়ে আসা খুব কঠিন হয়ে যাবে। তো উনি রাজি হলেন যে ঠিক আছে তাই হবে, আমি একবারে দুপুরের খাবার শেষ করে একটু বিকেল হলে তখন রওনা দিব। দিনের বেলা তো আসলে চোর চুরি করতে আসে না, চোর চুরি করতে আসেই মূলত এই সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত, এর মধ্যে চুরি চামারি হয় আর কি এখানে। তো ওই যে কলই ক্ষেত, ওইখানে বড় করে একটা আগে থেকেই মাচা বানানো হয়েছিল, টং বানানো হয়েছিল আর কি। ওখানে যদি উঠে দাঁড়ানো যায়, দাঁড়ানোর পর হাতে একটি টর্চ লাইট নিয়ে যদি চতুর্দিকে ঘোরানো যায়, তাহলে আশেপাশে কেউ আছে কিনা ওই কলই ক্ষেতের মধ্যে সেটা কিন্তু বোঝা যায়। তো উনি তো হাতে একটা টর্চ লাইট নিয়ে যেতেন রাতের বেলা, এভাবে দাঁড়িয়ে মাঝে মাঝে কয়েকবার করে টর্চ লাইট ঘোরাতেন, দেখতেন যে কেউ আছে কিনা। যেহেতু কলই ওনার ক্ষেত থেকে চুরি আগে হয় নাই, অন্যান্য ক্ষেতে হচ্ছিল আর কি, তো যেহেতু পাহারা বসানো হয়েছে যার কারণে ওনার ক্ষেত থেকে আর কলই চুরি হওয়ার সম্ভাবনা নাই, এটাই ধরে নেওয়া যায় আর কি। তো ওইভাবে কলই চুরি হচ্ছিল না। কয়েকটা দিন পার হয়ে গেল। এক রাতে ওই বৃদ্ধ লোকটি উনি ওই টঙের উপরেই শুয়ে আছেন আর কি। নিয়ম তো আসলে হাঁটাহাঁটি করা, ঘুমানোর সুযোগ নাই। উনি শুয়ে আছেন, হঠাৎ করে মনে হচ্ছে যে ওই টঙের যে নিচে যে ফাঁকা অংশটা থাকে, টং তো মাটি থেকে উঁচু হয়, ওখানে খচমচ খচমচ শব্দ হচ্ছে। অনেক সময় রাতের বেলা যদি ঘরে ইঁদুর ঢোকে, তো ইঁদুর অনেক সময় দেখা যাচ্ছে যে ওই কাগজপত্রের মধ্যে যখন ঢোকে তখন এক ধরনের খচমচ শব্দ হয়, ওই রকম শব্দ। উনি চিন্তা করলেন এরকম ইঁদুর টিঁদুর আসছে কিনা, কারণ ফসলের ক্ষেতে কিন্তু বড় বড় ইঁদুর থাকে। উনি এটা নিয়ে আর ওরকম বেশি চিন্তা করেন নাই, তবে সেই শব্দটা অনেক বেড়ে যাচ্ছিল। উনি উঠলেন, উঠে ওই নিচের দিকে টর্চ লাইট ধরেছেন, টঙের নিচে আর কি। দেখলেন না কিছু নাই। তখন মনে হলো দেখি একটু চতুর্দিকে লাইট মেরে দেখি কিছু দেখা যায় কিনা। উনি উঠে দাঁড়িয়ে চারদিকে টর্চ ধরছেন, ঘোরাচ্ছেন টর্চ লাইটটা। হঠাৎ একটা জায়গায় এসে টর্চ লাইটটা উনি থামিয়ে দিলেন। মনে হলো ওখানে কিছু দেখেছেন। উনি দেখতে পেলেন একটা বৃদ্ধ লোক কুঁজো হয়ে হাতে একটা লাঠির উপর ভর করে ওই
কলই ক্ষেতের মধ্যে দিয়ে আস্তে 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 হেঁটে যাচ্ছে। লোকটার চেহারা ভালো বোঝা যাচ্ছে না, তবে একটা বৃদ্ধ লোক, লম্বা টাইপের কোনো জুব্বা বা এরকম কিছু একটা পরা, এরকম কিছু পরা রয়েছে। সেটার রং একদম ধবধবে সাদা না, আবার কালোও না, এরকম অ্যাশ কালার টাইপের কিছু একটা হতে পারে, এরকম উনি ধারণা করেন আর কি। ওই লোকটা ওই লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। উনি দূর থেকে বলছে, এই কেডা রে, এত রাত্রে কি করো এখানে? চোর নাকি? কলই চুরি করতে আসছো নাকি? এই দাঁড়াও, আমি আসতেছি, এরকম বলছেন উনি। বলার পর উনি কিন্তু টর্চ লাইটটা ধরেই রেখেছেন। হঠাৎ করে দেখেন যে সামনে কিছুই নেই। তখন উনি শিওর হলেন নিশ্চয়ই এটা চোর হবে। হঠাৎ করে যেহেতু গায়ের উপর টর্চ লাইটের আলো পড়েছে, তখনই ওই আইল যে আছে, আইলের সাথে শুয়ে পড়ে নিশ্চয়ই কলই ক্ষেতের মধ্যে ঢুকে গেছে, যার কারণে এখন বোঝা যাচ্ছে, এরকমটা উনি চিন্তা করেছেন। উনি আবার ওই দিকটাতে এগিয়ে গিয়েছেন যেখানে ওই বৃদ্ধ লোকটিকে উনি দেখেছিলেন। সেখানে গিয়ে উনি কাউকে কিছু আসলে কোনো কিছু আলামতি খুঁজে পান না যে এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছে বা এরকম কিছু হয়েছে, এটা উনি খুঁজে পান না। উনি চিন্তা করলেন কী ব্যাপার, এরকম একটা বৃদ্ধ লোক হামাগুড়ি দিয়ে যে চলে যাবে এতটা পথ, এটা তো হতে পারে না। উনি আরও ভালো করে চতুর্দিকে লাইট ধরলেন, উনি কাউকে দেখতে পেলেন না। এবারে উনি বেশ ভয় পেয়েছিলেন। উনি তাড়াতাড়ি আবার সেই টঙের ওখানে চলে যান। সারা রাত আর ঘুমাতে পারেন নাই, উনি ওখানেই ছিলেন। এদিকে হয় কি, উনি যে আসছেন না এইটা বাড়ির লোকজন টের পায়। সকাল হয়ে যায়, দুপুর হয়ে যায়, উনি আসেন নাই। কারণ নর্মালি সকালেই চলে আসে আর কি, সারা রাত থাকে, তারও ঘর বাড়ি আছে, আসে না, সকালে আসে না, দুপুরে আসে না। ঘটনাটা কি, তখন এই নাসির ভাইয়ের দাদা, নাসির ভাইয়ের বাবা আব্দুল খালেক সাহেবকে পাঠান যে যা তো বাবা, এই লোকটা আসলো না, সকালেও খাইতে আসলো না, দুপুরেও খাইতে আসলো না, রাতের খাবারটা নিয়ে যা। তখন নাসির ভাইয়ের বাবা উনি ওই বৃদ্ধ লোকটির জন্য খাবার নিয়ে রওনা দিলেন। যেতে হবে তো যমুনা নদী পার হয়ে। উনি তো যাচ্ছেন যমুনা নদীর দিকে। উনি যখন পার হয়েছেন তখন দেখেন যে নদীর পাড়ে বেশ কিছু লোক কিছু একটা করছে। উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, কি করে। তখন কিন্তু সন্ধ্যা লাগে লাগে ভাব, মাগরিবের আজান তখন দেয়নি, তবে যে কোনো সময় দিয়ে দেবে এমন একটা অবস্থা। চতুর্দিকে অন্ধকার নেমে আসছে। উনি কাছে গিয়ে দেখতে পেলেন যে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন এখানে আছে। কোনো একটা পরিবারের 5 কি 7 বছর বয়সী কোনো একটা ছেলে বাচ্চা মারা গিয়েছিল। তো তাদের রিচুয়াল অনুযায়ী তাকে পোড়ানো হবে না, চাপা মাটি দেয়া হবে আর কি। তো ওই আয়োজনটাই চলছিল। তো উনি দেখলেন যে ওই বাচ্চাটাকে তাদের রিচুয়াল অনুযায়ী বা তাদের রীতি অনুযায়ী ওখানে মাটি দেওয়া হলো। তো উনি এটা দেখে হেঁটে রওনা দিয়েছেন ওনার যেই কলই ক্ষেত, ওনাদের যেটা আর কি জমি, সেই দিকে। তো উনি অবশ্য হাতে একটা হারিকেন নিয়ে বের হয়েছিলেন। চিন্তা ছিল যে অন্ধকার যখন নেমে আসবে তখন ওই হারিকেনটা নিয়ে আবার যেন উনি বাড়িতে ফিরতে পারেন। পুরনো হয়ে গিয়েছিল হারিকেনটা, অবশ্য নতুন হারিকেন না। ওনার কাছে ম্যাচও ছিল, অন্ধকার হলে আলোটা জ্বালিয়ে দেবেন আর কি। উনি যখন পৌঁছান ওনাদের জমির কাছে তখন ওই বৃদ্ধ লোকটিকে দেখেন যে সে বসে আছে খুব মনমরা হয়ে। তখন বলেন যে, ও কাকা, কি হয়েছে, খাইতে আসলেন না কেন? তখন উনি বলেন যে শরীরটা তো ভালো লাগছিল না, রাতের বেলা কী যেন একটা দেখলাম। তখন এই ঘটনাটা খুলে বলেন আর কি, উনি কী দেখেছেন। এই জন্য উনি আসেন না, ওনার ক্ষুধাও লাগে নাই, কেমন যেন একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, এমনটাই বললেন আর কি। তো ওনাকে খাবার দিলেন, রাতের খাবার উনি খেলেন। খাবার পর তখন এই আব্দুল খালেক সাহেব, যিনি নাসির ভাইয়ের বাবা, উনি রওনা দিবেন। তখন আবার ওই বৃদ্ধ লোকটি বলছে যে, আরে বাবা, এখন তো সন্ধ্যা নেমে আসছে, রাতও হয়ে গেছে, এখন কি যাওয়াটা ঠিক হবে? আজকে থাকো, এখানেই থাকো, 2 চাচা ভাতিজা মিলে ক্ষেত পাহারা দিই। তখন এই নাসির ভাইয়ের বাবা বলেন যে, না, আমি তো আসলে বাসায় বলে আসিনি যে রাত্রে থাকবো, আমি যদি না ফিরি তাহলে তো বাড়ির লোকজন আবার চিন্তা করবে, তখন এত রাত্রেবেলায় যমুনা নদী পার হয়ে তো এই পাশে আমাকে খোঁজার জন্য আসতে পারে, জিনিসটা তো ভালো দেখা যাবে না, এর থেকে আমি যাই, চলে যাই। তখনই বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, যাও, সাবধানে যাও। এরপর উনি রওনা দিয়েছেন। তখন কিন্তু রাত বেশি না, মানে সন্ধ্যার পরে এশার আজানও হয় নাই এমন সময়। তো উনি আসছেন, আস্তে আস্তে নদীর ওই যে জায়গাটা, যেই জায়গাটাতে সন্ধ্যার কিছুক্ষণ আগেই একটা বাচ্চাকে মাটি দেওয়া হয়েছিল, ওই জায়গার কাছাকাছি যখন আসছেন, হঠাৎ করে তার কাছে মনে হলো সামনে একটা ঘূর্ণি বায়ু সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা অনেক সময় বানকুড়ালি বলি।
এরকম একটা বানকুড়ালি সৃষ্টি হয়েছে। আর ওই বানকুড়ালি যখনই সৃষ্টি হয়েছে, এই জিনিসটা কি করছে, বৃত্তাকারে ওনার চারপাশে ঘুরছে। এইটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়ে যান, কারণ এরকম বানকুড়ালি হঠাৎ করে এই জায়গায় সৃষ্টি হলো, কারণটা কি? একটা পর্যায়ে ওই বানকুড়ালি ওনার পেছনে এসে থেমে যায়, ওটা আর সামনে আসছে না, মানে বৃত্তাকারে চতুর্দিকে ঘুরছিল তো ওইটা সামনে আসছে না। উনি সাহস করে পেছন দিকে তাকান, উনি দেখতে পান যে 5 কি 6টা অবয়ব বা আরও 1-2টা বেশিও হতে পারে ওনার ধারণা, এরকম অবয়ব দাঁড়িয়ে আছে। এরা সবই কালো একটা গুমট অন্ধকারের মতো এক একটা অবয়ব, মানে এদের চেহারা বোঝা যাচ্ছে না, হাত পা বোঝা যাচ্ছে না, তবে একটা মানুষের মতো অবয়ব বলে মনে হচ্ছে। মানুষ যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকে, হাত পা না বোঝা গেলেও কিছুটা কিন্তু বোঝা যায় যে এটা একটা মানুষের অবয়ব, মনে হচ্ছে এরকম কিছু একটা। তো এইটা যখন উনি দেখেছেন, উনি সামনের দিকে দৌড় দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মনে হচ্ছে যে উনি কোনোভাবেই দৌড়াতে পারছেন না। অনেক সময় আমরা স্বপ্নের মধ্যে দৌড়ানোর চেষ্টা করি, অনেক জোরে দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু হাত পা আগায় না, মনে হচ্ছে এরকমটা। উনি কোনোভাবেই সামনের দিকে আগাতে পারছেন না। উনি চেষ্টা করছেন, সামনের দিকে আগাতে পারছেন না। এদিকে পিছনে এরকম ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে, একটু আগে উনি বানকুড়ালি দেখেছেন, সেটাই এখন এই ধরনের অবয়বের রূপ নিয়েছে। উনি তো ভয়ে একদম অবস্থা খারাপ। হাতে কিন্তু হারিকেন আছে, হঠাৎ করে এর মধ্যে হয় কি ওই হারিকেনটাও নিভে যায়, আর তখন ওনার ভয়ের মাত্রাটা একদম সীমাহীন হয়ে যায়। উনি এবার গলা ছেড়ে চিৎকার করতে থাকেন। এদিকে হয়েছে কি, উনি যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে কিছুটা দূরে একটা নতুন ঘর তৈরি হচ্ছিল। বাবা এবং ছেলে মিলে নতুন করে ঘর তৈরি করছিলেন। ওনারা হয়তোবা অন্য কোনো জায়গায় নদী ভাঙনের কারণে এই দিকটাতে সরে এসেছিলেন, তারা ওখানে ঘর তৈরি করছেন। কেবল ওই ভিটেটা বেঁধেছেন মাটি দিয়ে, কয়েকটা বাঁশ গেড়েছেন, রাতে থাকার জন্য একটা কোনো মধ্যে একটা সামিয়ানার মতো কিছু টানিয়েছেন আর কি। সকালে আবার বাপ বেটা মিলে কাজ শুরু করবেন। তো ওনারাই চিৎকার শুনেছেন। ওনারা চিৎকার শোনার সাথে সাথে হাতে টর্চ লাইট নিয়ে বের হয়েছেন, যে এর ঘটনা কী রে, চিৎকার করে কে, নিশ্চয়ই কেউ বিপদে পড়ছে। তো ওনারা যখন এগিয়ে আসেন, তখন হঠাৎ করে এই নাসির ভাইয়ের বাবা শরীরে শক্তি ফেরত পান। উনি সামনের দিকে দৌড়াতে থাকেন, কিন্তু একটু দৌড়িয়েই উনি চিৎ হয়ে পড়ে যান, সেন্সলেস হয়ে যান। এদিকে এই দুইজন এগিয়ে আসে, এগিয়ে আসার পর তাকে তো অজ্ঞান অবস্থায় পায়, তাকে ধরে তাদের এই ভিটার এখানে নিয়ে আসে। ওই সময় তাদের কিছু রিচুয়াল আছে, যেমন কাঁচি পরা, মানে দা পরা, বটি পরা, মানে এরকম দেখা যাচ্ছে আগুনে আবার ছ্যাঁক দিয়ে সেটার পানি খাওয়ানো, মানে এটা কিন্তু এক একটা জায়গায় এক এক রকম গ্রামীণ কিছু টোটকা পদ্ধতি রয়েছে, ভয় পেলে তারা এটা করেন আর কি। তো এরকম কিছু তারা করেন ওই সময় ওনাদের সাধ্য অনুযায়ী, ওই সময় যেটা আর কি ওনারা পেরেছেন। যখন তার জ্ঞান ফেরে তখন তারা জিজ্ঞেস করেন তোমার বাড়ি কোথায়, তখন বলেন যে এই ব্যাপার, আমার বাড়ি তো ওই যে যমুনার ওই বাড়ি, আমি আসছিলাম এই আমাদের এক মুরব্বী পাহারাদার তাকে খাবার দিতে। তখন উনি বলেন যে তুমি এত সাহস, তোমার এত অল্প বয়স, তুমি এই সময় এদিক দিয়ে আসতেছো, এই জায়গাটা তো আসলে ওইভাবে ভালো না, অনেক ভয়ের ঘটনা এদিকে ঘটে, এটা আমরা জানি, তারপরেও আমরা আসলে এই জায়গায় ঘর তৈরি করতেছি। এই সমস্ত কথাবার্তা যখন হয়, তখন ওনারাই তাকে বাড়িতে দিয়ে আসেন। তো এটা তো এই ঘটনা পর্যন্ত গেল। তবে ওই যে কলই ক্ষেতের ওই ঘটনাটা ওই পর্যন্ত, এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এবার আসি নাসির ভাইয়ের বাবার সাথে ঘটে যাওয়া পরবর্তী আর একটা ঘটনাতে। এই ঘটনাটা ওই যমুনা নদীর পাড়েই হয়েছিল। ঘটনার সময়কাল প্রায় একই সময় আর কি। উনি তো মাছ ধরতেন, উনি মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামাদি ব্যবহার করতেন, কখনো ট্যাটা ব্যবহার করতেন, কখনো উনি ঝাঁকি জাল, খইয়া জাল এর যেগুলা বলে আর কি, এটা ব্যবহার করতেন, তখন আবার ভেসাল ব্যবহার করতেন। তো যমুনা নদীর একটা জায়গায়, ওখানে তো অনেক নালা আছে, ওই একটা জায়গায় উনি ভেসাল পেতেছিলেন। ভেসাল কি জিনিস সেটা আমরা বিভিন্ন সময় আগে বিভিন্ন ঘটনাতে বলেছি, বিশেষ করে ভেসাল রিলেটেড ঘটনাতে। সেটা হচ্ছে যে কোনো একটা নালার মুখে বা নালার একটা জায়গায় বাঁশ দিয়ে মাছ ধরার ফাঁদ পাতা হয়, বেশ বড় আকৃতির, সামনের দিকটা পানির নিচে নামানো থাকে, আর উপরে যদি কেউ দাঁড়ায় বাঁশের উপরে, তখন সামনের দিকটা একটা মানুষের চাপে উঁচু হয়ে যায়। তখন ওইটার ভিতরে যে মাছগুলো পড়ে, এই মাছগুলো যিনি ভেসাল পেতেছেন উনি ওইটা একটা বিশেষ জায়গায় রাখেন, তারপর আবার ওইটা নিচ দিকে নামিয়ে দেন। এভাবেই কিন্তু ভেসালে মাছ ধরা হয়। বেশ একটা বড় জায়গা নিয়েই এই ভেসালটা পাততে হয়, অনেকগুলো বাঁশও লাগে এটা পাতার জন্য।
উনি এরকম একটা জায়গায় এই ভেসাল পেতেছিলেন। উনি ভেসাল পেতেছেন, তো ওই সময়ে হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে বড় টাইপের কোনো মাছ মনে হয় ভেসালে ঢুকেছে, একটু নড়াচড়া করছে। ছোট মাছ ঢুকলে কিন্তু ওভাবে বোঝা যায় না। তখন উনি ভেসালের উপর যখন দাঁড়িয়েছেন, সামনের দিকটা উঁচু হয়ে গেছে, উনি দেখতে পেলেন যে মোটামুটি 1-1.5 কেজি সাইজের ছোটোখাটো একটা বোয়াল মাছ। দেখে তো খুশি হলেন। বোয়াল মাছটা উনি ধরলেন। ধরার পর বোয়াল মাছের চোয়ালের ভিতর দিয়ে রশি দিয়ে গিট দিয়ে উনি পানির মধ্যে নামিয়ে রাখলেন। চিন্তা করলেন যে এই বোয়াল মাছটা পানির মধ্যে রেখে দিই, সকালবেলা জীবিত অবস্থায় যেহেতু ওই সময় থাকবে তখন নিয়ে যাব বাড়িতে। ওই অবস্থাতে পানির মধ্যে রেখে দিয়েছেন। আবার ভেসালের সামনের অংশ নিচ দিকে দিয়ে উনি ওনার যে টং থাকে, ওই ভেসালের উপর একটা টং তৈরি করা থাকে আর কি, ওইখানে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। তখন কিন্তু উনি ঘুমান নাই। উনি কিছুক্ষণ পর হঠাৎ করে একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে ভেসালের মধ্যে বড় আকৃতির কোনো একটা মাছ ঢুকে পড়েছে, ঢুকে পানির উপর শব্দ করছে, লেজ বাড়ি দিচ্ছে, এরকম শব্দ করছে। উনি তখন চিন্তা করলেন এবার ভেসালের উপর দাঁড়াই, সামনের দিকটা উঁচু করে ফেলি। উনি যখনই দাঁড়াবেন বা কাছে গিয়েছেন, ওই দাঁড়ানোর একটা তো জায়গা রয়েছে, ওখানে যাওয়ার আগেই মনে হলো যে ভেসালটা একা একাই কোনো ভারী কিছু উপরে চলে এসেছে, একা একাই এই জিনিসটা এক অংশে নিচে নেমে যাচ্ছে, আর অপর অংশ মানে ভেসালের যে মাথার অংশ যেটা, ওই জিনিসটা উপরের দিকে উঠে যাচ্ছে। উনি এটা দেখে তো প্রচণ্ড ভয় পান যে কী ব্যাপার, একা একাই কিন্তু এই জিনিসটা কোনোভাবেই ওঠা সম্ভব না, কোনো বাতাসেও সম্ভব না। ভারী কোনো কিছু একটা এখানে যদি রাখা যায় তাহলেই শুধু সামনের অংশ উঁচু হয়ে যাবে। আমরা পার্কে অনেক সময় এই ধরনের জিনিস দেখি, খেলনা দেখি, বাচ্চারা এক পাশে বসে, একজন এক পাশে বসে, আরেকজন এক পাশে বসে। যদি কেউ একজন এক পাশে বসে তাহলে কিন্তু সে যেখানে বসলো সেই জায়গাটা দেবে যায়, অন্য অংশটা শূন্যের দিকে উঠে যায়। ভেসাল কিন্তু এরকম আর কি। উনি যখন এটা দেখলেন, উনি দেখলেন যে সামনের অংশটা উঁচু হয়ে গেছে কিন্তু ভেসালের মধ্যে কোনো মাছ নাই। এরপরে কি হলো, আবার ভেসালের পেছনের অংশটা আবার উপর দিকে উঠে গেল, আর সামনের অংশ যেটা জাল থাকে আর কি, জালের অংশটা নিচ দিকে নেমে আসলো। এটা দেখার পর উনি চিন্তা করলেন যে হয়তোবা বড় কোনো মাছ কোনো চাপ সৃষ্টি করেছিল, এই জন্য এটা হতেও পারে। আবার জাল টাল ছিঁড়ে গেল কি না। উনি আবার ভেসালের উপর দাঁড়ালেন, ভেসালের মাথাটা আবার উপর দিকে উঠে গেল। উনি টর্চ লাইট মেরে দেখছিলেন যে কোথাও জাল ছিঁড়েছে কিনা। দেখলেন যে না, জাল ঠিকই আছে, জালের কোথাও ছেড়ে নাই। উনি আবার ভেসালের সামনের অংশটা নিচে নামিয়ে দিয়ে টঙের মধ্যে চলে গেলেন। 2 থেকে 3 মিনিট পর আবার সেম সমস্যা। হঠাৎ করে মনে হলো যে কোনো বড় একটা মাছ তার ভেসালের সামনের অংশে ঢুকে পড়েছে, প্রচণ্ড জোরে শব্দ করছে পানিতে। উনি এবারও দেখার জন্য বের হয়ে আসছেন, সেম ঘটনা। ভেসালের পেছনের অংশ আবার নিচের দিকে দেবে যায়, সামনের অংশ উপর দিকে উঠে যায়। দেখা গেল যে ভেতরে কিছুই নাই, জালের মধ্যে কোনো মাছ নাই। আবার পেছনের অংশ উপর দিকে উঠে গেল, সামনের অংশ নিচে চলে আসলো। এবার উনি বুঝতে পারলেন যে উনি কোনো মেছো পিশাচের খপ্পরে পড়েছেন। এবার তো আর উপায় নাই, তাকে খুব বিরক্ত করবে, এখানে রাত্রেবেলা এক মুহূর্ত থাকা যাবে না। উনি সিদ্ধান্ত নিলেন যে এখন আর উনি মাছ ধরবেন না, দ্রুত ওই বোয়াল মাছটাকে সাথে নিয়ে উনি বাড়ির দিকে রওনা দিবেন। উনি বোয়াল মাছটাকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন, পেছন থেকে কেউ একজন নাকি সুরে বলছে, মাছটা দিয়ে যা রে, মাছটা দিয়ে যা, এটা আমি খাবো, দিয়ে যা, তোর ভালো হবে, দিয়ে যা। উনি বলছেন যে না, মাছ দেবো না। উনি কিন্তু পেছন দিকে তাকান নাই, উনি কিন্তু হাঁটছেন, আর পেছন থেকে নাকি সুরে বলছে, মাছটা দিয়ে যা রে, মাছটা দিয়ে যা, তোর ভালো হবে, দিয়ে যা। উনি বলছেন মাছ দেবো না। এইভাবে কয়েকবার চাওয়ার পর নাসির ভাইয়ের বাবা চিন্তা করলেন যে মাঝে মাঝেই তো উনি মাছ ধরেন, এই জিনিসটা যদি আবার এসে বিরক্ত করে প্রতিশোধ নেওয়ার জন্য, তাহলে আর এক ঝামেলা হবে। উনি বোয়াল মাছটা ফেলে দিয়েই বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়, এক দৌড়ে বাড়িতে চলে গেছেন। এরপরে মাছটার কি হয়েছে না হয়েছে এটা উনি আসলে দেখেন নাই। এরপরে উনি মাছ ধরেছেন, টুকিটাকি বিভিন্ন সমস্যা হয়েছে, তবে এই মেছো পিশাচটা এসে নতুন করে আর বিরক্ত করেনি। তো এই ঘটনাটা এই পর্যন্তই। এরপরে আসি অন্য আর একটা ঘটনায়। তো এই ঘটনাটা মূলত ঘটেছিল ওই কাছাকাছি সময়ে আর কি, 70-এর দশকের কোনো একটা সময় আর কি। উনি তো আগে তো ভেসাল দিয়ে মাছ ধরেছেন, এবার উনি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গেছেন, সেটাও ওই যমুনা নদীর কোনো একটা জায়গাতেই আর কি। উনি
মাছ ধরছেন ওনার কাছে কিন্তু একটা খালই জাতীয় জিনিস ছিল, আর এটা এমন একটা জিনিস ছিল নিজ দিকে একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে করে এর ভিতরে পানি না ঢোকে। তো উনি পানির মধ্যে দিয়ে হাঁটবেন, হাঁটু পানি দিয়ে হাঁটবেন, কোমর পানি দিয়ে হাঁটবেন, কিন্তু ওই খালয়ের ভিতরে ওভাবে পানিও ঢুকবে না, খালইটা ডুবেও যাবে না, যেটা অনেক সময় পাতিলের ক্ষেত্রে হয় আর কি। উনি মাছ ধরছেন, খালয়ের মধ্যে রাখছেন। একটা সময় উনি মাছ ধরার পর যখন খালের মধ্যে রাখতে যাবেন, ওনার হাতের মধ্যে লোমশ কোনো কিছু একটা অনুভূত হয়। চিন্তা করেন কি ব্যাপার, এই লোমশ জিনিসটা এই খালের মধ্যে কোত্থেকে আসলো? উনি তো পানির মধ্যে আছেন। উনি খেয়াল করলেন ওর মধ্যে একটা বিড়াল বসে আছে। উনি চিন্তা করলেন বিড়াল পানিতে সাঁতার কেটে তার খালের মধ্যে আসবে, এটা তো হতে পারে না, নিশ্চয়ই এটা বিড়াল না, অন্য কিছু, এটা মেছো টাইপের কিছু হবে, তার মাছ খেতে এসেছে। উনি এই বিষয়টা ওভাবে বুঝতে দিলেন না। উনি আরও কিছুক্ষণ মাছ ধরলেন, ওর ভিতরে রাখলেন। এবার কি করেছেন, আস্তে আস্তে ওই মাছ ধরার অ্যাক্টিং করতে 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 একদম তীরের দিকে চলে আসছেন। তীরের দিকে আসার পর ওই খালইটা উঁচু করেই মাটির উপরে উপর করে দিয়েছেন। আর যখনই উপর করে দিয়েছেন তখন এর ভেতর থেকে ধাপ ধুপ শব্দ হচ্ছে। ওই যে ওই বিড়াল রূপী ওই জিনিসটা ছটফট করছে ওর ভিতরে। উনি তখন আরও ভারী কিছু দিয়ে ওই জিনিসের উপরে চাপ দিয়ে রেখেছেন। চাপ দিয়ে জাল নিয়ে উনি বাড়িতে চলে গেছেন। সকালবেলা উনি যখন আসছেন ওই জিনিসটা দেখার জন্য, উনি দেখেন যে ভেতরে মাছ যেগুলো ছিল, কিছু জিনিসের কাটা পড়ে আছে, সব মাছ নাই। তবে ওই জিনিসটা যখন উনি উঁচু করেছেন তখন দেখলেন যে ওর ভেতরে একটা কাক মরে পড়ে আছে। ওই জিনিসটার বের হতে পারে নাই, ওখানেই মারা গেছে। এটা আসলে কিভাবে বের হতে পারলো না এটা তো আমরা বুঝতে পারবো না, তবে এটাই হয়েছিল। উনি ওই কাকটাকে মাটিতে দাফন করে দিয়েছিলেন। এটা গেল একটা ঘটনা। এবার আসি শেষ ঘটনায়। এটা ওনার বাবার সাথেই ঘটে যাওয়া। তো ওনার বাবার একজন খালু আছে, তার নাম হচ্ছে নালু। তো এই নালুর সাথে ওনার মাছ ধরতে যাওয়ার কথা। এক রাত্রে কথা হলো যে মাছ ধরতে যাবেন। তো কথা অনুযায়ী সব ঠিকঠাক। খালেক ভাইয়ের বাবা এই নালুকে ডাক দিবেন, এমনটাই কথা ছিল। নাসির ভাইয়ের বাবা আর কি, উনি ডাক দিবেন, মানে যিনি হচ্ছেন আব্দুল খালেক সাহেব, উনি ডাক দিবেন এই নালুকে। বাড়ি তো কাছাকাছি। এই নালু উনি ঘুমায় গেছেন, চিন্তা করছেন যে খালেক তো এসে ডাক দেবেই। তো রাত তখন আসলে কয়টা বাজে ওনারা তো আসলে ঘড়ি ব্যবহার করতেন না, একটা সময় অনুমান করতেন আর কি। হঠাৎ করে ডাক আসে। ওই নালু যিনি উনি বলছেন যে রে কে রে, খালেক নাকি রে? বলে হ্যাঁ খালেক আমি। তাড়াতাড়ি আসো, বাইরে বেরো, সবাই তো চলে যাচ্ছে, সবাই চলে গেছে, আমরাই দেরি করে ফেলছি, তুমি তাড়াতাড়ি আসো। এদিকে যিনি নালু উনি মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বাইরে বের হন। এসে দেখেন যে হ্যাঁ ঠিকই নাসির ভাইয়ের বাবা আব্দুল খালেক সাহেব দাঁড়িয়ে আছেন। দুইজন মিলে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পর এই যে যিনি নালু, তার তো আবার এই যে বিড়ি খাওয়ার অভ্যাস ছিল। উনি এই খালেক সাহেবকে বলছেন, যারে খালেক বিড়ি আনছিস, দে তো বিড়ি, দে তো, আমি তো বিড়ি আনতে ভুলে গেছি। তখন এই নাসির ভাইয়ের বাবার শুরুতে যিনি আসছেন উনি বলছেন যে না আমি তো বিড়ি আনি নেই। আরে এখন বিড়ি লাগবে কেন, চলো ওই যে সামনে কত মানুষজন আছে এদের কাছ থেকে একটা বিড়ি নিয়ে খাইও, এখন সামনে চলো। এরকম কথা বলতে বলতে গেছেন। অনেক সময় হয় না যে খালি হ্যাঁ হু উত্তর দেয়, কোনো কথা বলে না, এরকমটা না, একদম স্বাভাবিকভাবে কথা বলতে বলতে গেছেন। তারপরে একটা জায়গায় আসছেন। আসার পর এই যে নালু যিনি উনি বলছেন যে হ্যাঁ রে খালেক, তুই না বললি যে কত লোকজন চলে আসছে এর ভিতরে, আমরাই দেরি করছি, কই একটা লোকটাও তো দেখি না, লোকজন সব কই? থাকলে তো দেখতাম যে আলো জ্বলতেছে, হারিকেন নিয়ে আসছে, টর্চ লাইট জ্বলবে, কিছুই তো দেখি না, কোনো আলোই তো নাই, এখানে তো কোনো লোকজন নেই। তখন ওই অভাবটা বলছে মনে হয় ওরা অন্য দিকে গেছে, তুমি নামো পানির মধ্যে। এই কথা বলছেন, এটা নিয়ে তেমন কোনো সন্দেহ করেন না ওই নালু। দুইজন পানির মধ্যে নামছেন। এর মধ্যে হয়েছে কি, এই যে খালেক সাহেবের যে অবয়বটা এইটা আগে আগে যাচ্ছে পানির ভেতরে। তখন এই যে যিনি নালু উনি একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে যে পানির ভিতর নামতে নামতে ওনার বুক অবধি পানি চলে আসছে, কিন্তু এই যে খালেক সাহেব যিনি
ওনার হাঁটু অবধি পানি দেখা যাচ্ছে। অবাক কাণ্ড, ওনার বুক অবধি পানি অর্থাৎ তার হাঁটু অবধি পানি, এটা কিভাবে সম্ভব? উনি তখন পেছন থেকে বলছেন যে, রে খালেক, আমার বুক অবধি পানি, তোর হাঁটু অবধি পানি কেন? তখন আবার ওই খালেক সাহেবের অবয়ব যেটা, এটা বলছে, মনে হয় ওই জায়গায় একটা গর্ত আছে, ওর ভিতরে পড়ছো, আমি তো আবার ওখান থেকে আরেকটু উপরে উঠে আসছি, এই জন্য আমার এখানে হাঁটু পানি। উনি চিন্তা করেন, হ্যাঁ এটা হইতেও পারে। কিন্তু এই জায়গাতে উনি এর আগেও আসছেন মাছ ধরতে, এখানে এমন গভীরতা আছে এটা তো ওনার আসলে মনে হচ্ছে না, কারণ ওনার তো মাছ ধরার অভিজ্ঞতা এখানে আছে। উনি একটা পর্যায়ে দেখলেন ওনার প্রায় ডুব হয়ে যাচ্ছে, আর সেখানে এই খালেক সাহেবের যেই অবয়বটা দাঁড়িয়ে আছে এর ম্যাক্সিমাম কোমর পানি হচ্ছে। তখন উনি বুঝতে পারলেন যে উনি তো বিশাল একটা বিপদে পড়ে গেছেন, ওনার তো এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। এখন এখান থেকে বের হবেন কিভাবে? উনি আস্তে আস্তে পেছন দিকে আগানো শুরু করছেন, মানে উনি মাথাটা সামনেই রাখছেন ওনার বডিটা, কিন্তু পা পেছন দিকে নিচ্ছেন, নিয়ে আস্তে 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 মানে ডাঙার দিকে আসবেন। উনি উল্টো দিকে ঘুরলে তো ওই অবয়বটা টের পেয়ে যেতে পারে যে কিছু একটা হয়েছে, ও বুঝে গেছে। ওই অবয়বটা সামনে থেকে বলছে যে, হে নালু, আসো আসো, সামনে আসো, সামনে আসো, এই যার একটু সামনেই বড় বড় মাছ পাওয়া যাবে। আর উনি তো ওই সময় পেছন দিকে করতেছেন, মানে যাচ্ছেন, আর বলছেন, হ্যাঁ আসতেছি তো, আসতেছি, এই আমি আসি, সাথেই আসি। এই দিকে উনি পেছন দিকে আসতে আসতে মোটামুটি কোমর পানিতে চলে আসেন। এখন উনি উঠে দৌড় দিবেন। ওই সময় তো আসলে উল্টো দিকে দৌড় দেওয়া যায় না, যখন ঘুরে দৌড় দেওয়া শুরু করছেন তখন পেছন থেকে ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে বলতেছে যে, টের পেয়ে গেলি রে, বাইচে গেলি আজকের মতো, আবার একদিন পায় নেই সুযোগ মতো তোরে বুঝাই দেব, এরকম কথা বলতেছে। এর মধ্যে হয়েছে কি, এই যে নাসির ভাইয়ের বাবা যিনি আব্দুল খালেক সাহেব, উনি লোকজন নিয়ে দৌড়াতে দৌড়াতে আসতেছেন। কারণ হচ্ছে উনি কিন্তু তার বাড়িতে গেছেন ডাকার জন্য। তখন এই যে নালুর বাড়ির যেই লোকজন, তারা বলছে যে, তুমি না একটু আগে ডাক দিয়ে নিয়ে চলে গেলা। তখন তো উনি বুঝতে পারছেন সর্বনাশ, এটা তো বিপদ হয়ে গেছে, এ তো কোনো একটা পিশাচ ডাক দিয়ে নিয়ে গেছে। কেন এরকম নিশি ডাক তো হর হামেশাই হয়, গ্রাম দেশে ওনারা শোনেন। তখন বাড়ির লোকজন দৌড়ানো শুরু করছেন, আশেপাশে গেছেন, খুঁজে পায় নাই, এলোমেলো ছোটাছুটি করতেছেন, এক একজন এক এক দিকে গেছে আর কি, কারণ উনি যে নির্দিষ্ট কোন দিকে গেছেন এটা তো বোঝা যাচ্ছে না, এক একজন এক এক দিকে ছুটতেছেন। এর মধ্যে এই যে নাসির ভাইয়ের বাবা আব্দুল খালেক যিনি, উনি এই সাইডটাতে চলে আসেন, এসে তখন এই যে যিনি নালু, ওনাকে খুঁজে পান। তখন দ্রুত ওনার হাত ধরে, উনি কিছুটা পানির মধ্যে ছিলেন, তখন দ্রুত টান দিয়ে উপরে তুলে ফেলেন। তবে এই যে যিনি নাসির ভাইয়ের বাবা, উনি অবশ্য ওই অবয়বটাকে দেখেন নাই। উনি তো বলেন যে, এই ঘটনা আমার তো প্রায় মেরেই ফেলছিল, আমি তো প্রায় ডুবে যাচ্ছিলাম, মনে হয় তখনই ধরতো, এর মধ্যে আমি টের পেয়ে গেছি, আর ওইটা তো কোমর সমান পানি, এই পানির মধ্যে আমার মানে ডুব হয়ে যাচ্ছে, আর তার কোমর সমান পানি, এটা দেখে তো বুঝে ফেলছি যে আমি এটা বিপদে পড়ে গেছি। তো এটাই ছিল ঘটনা। এই কয়েকটা ঘটনাই নাসির ভাই আমাদেরকে পাঠিয়েছিলেন, ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। ভাইয়া কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ঘটনা। আজকের ঘটনা আমার বন্ধু থেকে শুনেছি, আমি যা শুনেছি ঠিক আমি সেটাই শেয়ার করব আজকে। চলুন শুরু করছি। শীতের রাত, সময় 1:40। ছোট্ট শহরের ঠিক শেষ মাথায় একটা পুরনো অকার্যকর মোবাইল টাওয়ার। লোকজন বহুদিন ধরে ওই টাওয়ারটিকে এড়িয়ে চলে, কারণ রাত হলে নাকি সেখানে একটি মেয়েকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু আজ সেই গুজব ভুলে রাহাত এবং তার বন্ধু জিসান সেখানে গেল, টাওয়ারের নিচে বসে মোবাইল শ্যুট করবে বলে। টাওয়ারটা বিশাল উঁচু, সিঁড়িগুলো একদম মরিচা পড়ে আছে, আর চারিদিকে অদ্ভুত সব নিস্তবতা বিরাজমান। রাহাত ড্রোন চালালো। ড্রোন উঠতে লাগলো বেশ উঁচু পর্যন্ত। তারপর হঠাৎ ভিডিও ফিড ব্লার হয়ে গেল। কিছুক্ষণ পর আবার পরিষ্কার হলো। ড্রোনের ক্যামেরা দেখা গেল টাওয়ারের একদম মাথায় দাঁড়িয়ে আছে একটি মেয়ে। সাদা পোশাক, চুলগুলো পুরো মুখ ঢেকে আছে।
এমন দৃশ্য দেখার পর জেসনের গলা শুকিয়ে গেল এবং সে বলল, ভাই ওটা আসলে কি? রাহাত ড্রোন নামাতে চাইল, কিন্তু ড্রোনটা নিচে আসার বদলে আরও উপরে উঠতে লাগলো, যেন ড্রোন ইচ্ছায় চলছে। মেয়েটির দিকে সোজা যাচ্ছে। ক্যামেরা যত কাছে যাচ্ছে মেয়েটির অবস্থান ততই পরিষ্কার হচ্ছে। সে টাওয়ারের রেলিংয়ে দাঁড়িয়ে, কিন্তু তার পা মাটিতে নেই, পা হাওয়ায় ভাসছে। রাহাত ভয় পেয়ে ড্রোন বন্ধ করতে চাইল, কিন্তু কন্ট্রোল সম্পূর্ণ ফ্রিজ, কন্ট্রোলটা পুরোপুরিভাবে আটকে আছে। তখন মেয়েটি ধীরে ধীরে মাথা তুলে ক্যামেরার দিকে তাকালো। তার চোখ নেই, দুটো কুটুরে শুধু কালো গর্ত, যেন সেখানে অন্ধকার দপদপ করছে। হঠাৎ মেয়েটি মুখ খুলে বলল, তোমরা কি আমাকে দেখেছ? ড্রোনের স্পিকারের ভয়ঙ্কর প্রতিধ্বনি হলো। মেয়েটির কণ্ঠ একদম ফাঁকা, ভেতর থেকে আসা। সঙ্গে সঙ্গে টাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকা রাহাতের ফোনের স্ক্রিনে নোটিফিকেশন উঠল, লাইভ ভিউ, টাওয়ার টপ 1 ভিউয়ার। রাহাতের ফোন নিজ থেকেই লাইভ চালু করেছে, আর সেই লাইভে টাওয়ারের চূড়ায় দাঁড়ানো একটি মেয়ে সোজা রাহাতের দিকে তাকিয়ে আছে। ক্যামেরার ফিডব্যাক ঝাপসা হয়ে গেল। 1 সেকেন্ড পর আবারও পরিষ্কার হয়ে গেল। এবার মেয়েটি ড্রোনে নেই। তারপর হঠাৎ রাহাত অনুভব করলো তার মাথার উপরে কেউ দাঁড়িয়ে আছে। জিসান কাপা গলায় বলল, রাহাত খবরদার, পিছনে তাকাস না, দয়া করে তাকাস না। কিন্তু রাহাত ধীরে ধীরে মাথা তুলল এবং দেখল টাওয়ারের রেলিং থেকে ভাসতে ভাসতে নেমে আসছে মেয়েটা। মুখ পুরো চুল দিয়ে ঢাকা, দুটো হাত অস্বাভাবিক লম্বা, তার নখগুলো মরিচা পড়ে লোহার মতো ধারালো হয়ে গেছে। মেয়েটা খুব ধীরে বলল, আমাকে লাইভে দেখানো হয় না কখনো, আজ তোমরা দেখেছ, তোমরা কেউ আজকে ঘরে ফিরবে না। এই কথা শোনার পর যেন এক মুহূর্তের জন্য বাতাস জমে বরফ হয়ে গেল। টাওয়ারের লাইটগুলো দপ দপ করে নিভে গেল। জিসান দৌড়ে পালালো, কিন্তু রাহাতের দিকে এগিয়ে এলো মেয়েটি। ঠিক মেয়েটির মাথার ওপর মাটির ওপর একটু না লাগে। টাওয়ারের নিচে হঠাৎ 3 বার জোরে ধাতব শব্দ হলো, ঠং ঠং করে। এটাই ছিল রাহাতের শেষ শব্দ। পরের দিন সকালে রাহাতের শেষ যে লোকজন টাওয়ারের নিচে তার ড্রোন দেখতে পেল, ফোন পেল, কিন্তু রাহাতকে কোথাও খুঁজে পেল না। যেন রাহাত কোথাও নেই। শুধু ড্রোনের ভিডিওর শেষে একটি ফ্রেম পাওয়া গেছে, একটি ফাঁকা টাওয়ার, আর স্ক্রিনে লেখা আছে লাইফ ইন্ড, নো সারভাইভার্স, অর্থাৎ এখানেই সব কিছু শেষ, জীবিত কেউ নেই। তারপর রাহাত যখন হারিয়ে গেল তখন পুরো শহরে তোলপাড় হয়ে গেল, যেন কেউ ওই টাওয়ারটার কাছে যেত না। লোকজন বলে রাত হলেই সেখানে কান্নার মতো শব্দ শোনা যায়, কিন্তু সত্যিকারের ঘটনা শুরু হলো 3 দিন পর থেকে। জিসান ভোরবেলা দরজার সামনে একটি প্যাকেট পেল, ভিতরে রাহাতের ফোন। ফোনটি চালু করতে একটা ফাইল ছিল, টাওয়ার 3 AM লাস্ট ফুটেজ MP4। তার হাত কাঁপতে লাগলো। সে ভিডিও খুলল। প্রথম কয়েক সেকেন্ড ছিল পুরোটা কালো, শুধু সে শুনতে পাচ্ছিল যে হাউ এমন একটা মেয়ের কান্নার মিশানো দীর্ঘ নিঃশ্বাস। তারপর ভিডিওতে দেখা গেল টাওয়ারের ঠিক মাঝের লেভেলে দাঁড়িয়ে আছে রাহাত, চোখ খোলা, কিন্তু দৃষ্টিতে কোনো প্রকার আলো নেই, যেন সে অচেতন হয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে সেই সাদা পোশাকের মেয়েটি খুব ধীরে রাহাতের মাথার পেছনে হাত রেখে বলল, তুমি তো আমাকে লাইভে দেখিয়েছ, এবার তোমাকেও সবাই দেখবে। ঠিক তখনই ভিডিওতে অদ্ভুত কিছু ঘটল। রাহাত ধীরে ধীরে টাওয়ারের রেলিংয়ের দিকে হাঁটল, কিন্তু হাঁটার কোনো শব্দ নেই, তার পা মাটিতেও ছুঁয়েছে না। মেয়েটি পেছন থেকে বলল, পড়ে যেও না, এখনও আমার কাজ শেষ হয়নি। তারপর ভিডিও ব্লার হয়ে গেল। দ্বিতীয় ফ্রেম এলো,
দেখা গেল মেয়েটি নেই, রাহাতও নেই, শুধু টাওয়ারের ছাদের উপর রক্তের দাগ। ভিডিও শেষ হওয়া মাত্রই রাহাতের ফোন হঠাৎ নিজ থেকেই চালু করলো। জেসান ভয় পেয়ে ফোন ফেলে দিল, কিন্তু স্ক্রিনে তখন দেখা গেল লাইভ স্টার্টেড টপ টাওয়ার। লাইভে টাওয়ারের চূড়া, তারপর ক্যামেরা ধীরে ধীরে ঘুরলো। একটি মেয়ের সাদা পোশাক বাতাসে দুলছে। হঠাৎ মেয়েটি ক্যামেরার কাছে এসে দাঁড়ালো, চুল সরিয়ে মুখ দেখালো। এবার তার চোখের গর্ত থেকে কালো জল গড়িয়ে পড়ছে। সে খুব ধীরে বলল, তোমরাও দেখলে, এবার তোমরাও আসবে। ক্যামেরার ভেতর হঠাৎ 1 সেকেন্ডের জন্য জেসান ঘর দেখা গেল। মানে মেয়েটি লাইভের ভেতর থেকেই জেসানের ক্যামেরা নিয়ন্ত্রণ করছে। স্ক্রিনে লেখা উঠল ভিউ অ্যাডেড 1 জিসান। তারপর মেয়েটি লাইভে বলল, জিসান আমি তোমার পিছনে আছি। জিসান ভয়ে দরজার দিকে তাকালো। দরজাটা অল্প ফাঁকা হয়ে গেল। অন্ধকারের মধ্যে দুটো লম্বা হাত, একটা সাদা ছেঁড়া পোশাক ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকতে লাগলো। জিসান হাঁপাতে হাঁপাতে ফোন বন্ধ করতে চাইলো, কিন্তু ফোন স্ক্রিনে ততক্ষণে লাল অক্ষরে লেখা লাইফ উইল এন্ড অ্যান্ড আফটার ইউ। আজকের মতো এতটুকুই ছিল। যারা অনেক ধৈর্য নিয়ে এতটুকু পর্যন্ত গল্পটা শুনেছেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন, এবং অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করবেন। আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো দেখলে আমাদেরকে হাজারবার গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আমি চাই আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অডিয়েন্সদেরকে। দেখা হচ্ছে আগামী কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি মিম। আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার সাথেই ঘটে যায়। যে ঘটনাটি বলবো সেটি যখন ঘটেছিল তখন আমি ক্লাস 10-এ পড়ি। কিছুদিন পরেই মেট্রিক পরীক্ষা, তাই অনেক রাত জেগে পড়তাম। আমি আবার দিনের বেলা পড়তে পারি না, তাই আম্মু আমার জন্য চা বানিয়ে রাখতেন যেন আমি রাতে খেয়ে ঠিকঠাকভাবে পড়তে পারি। তো যাই হোক, সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। বরাবরের মতোই সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়া শুরু করলাম। 2 দিন পরে স্যারের বাসায় একটা মডেল টেস্ট পরীক্ষা, তাই ঠিক করেছিলাম পড়া একদম শেষ করে ঘুমোবো। তার জন্য দরকার হলে ভোর পর্যন্ত পড়ব। তখন আনুমানিক রাত 3টা বাজে। পড়তে পড়তে মাথা কেমন যেন একটু ভারী হয়ে উঠছিল, তাই ভাবলাম একটু রেস্ট নেই। আমার বারান্দায় একটা ইজি চেয়ার পাতা আছে, আমি বিকেলে অনেকটা সময় সেখানে কাটাই। বাবা আমার পছন্দের কথা মনে রেখেই চেয়ারটি বারান্দায় বসিয়েছেন। যাই হোক, আমি বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসলাম। পড়ার মধ্যে বিরতি নিলে আমি সাধারণত চোখ বন্ধ করে এতক্ষণ যা যা পড়েছি তা মাথার মধ্যে রিভিশন দেওয়ার চেষ্টা করি। বরাবর মতোই আমি ইজি চেয়ারে শুয়ে মাথার মধ্যে তখনকার পড়াগুলো নিয়ে ভাবছিলাম। এমন করে প্রায় 5-7 মিনিট যাওয়ার পরে হঠাৎ একটা আওয়াজে আমি চমকে উঠি এবং চোখ মেলে তাকাই। বলা বাহুল্য, আমরা ক্যান্টনমেন্টের ভেতরে থাকি। আর্মিদের জন্য যে কোয়ার্টারগুলো রয়েছে সেখানে আমরা থাকতাম। চোর ডাকাতের কোনো বালাই ছিল না, আর গার্ড যিনি ছিলেন তিনি থাকতেন একদম গেটের ঢোকার পথে, অর্থাৎ গেটের সামনে। সিকিউরিটি সিস্টেম অনেক হাই ছিল। যাই হোক, আমি চমকে চোখ মিলে তাকিয়ে এদিক সেদিক দেখলাম, কিছুই চোখে পড়ল না। অথচ আমি স্পষ্ট একটা শব্দ পেয়েছি। শব্দটা কিসের ছিল আমি জানি না, তবে অনেকটা কোমল গলায় কেউ ডাকলে যেমন আওয়াজ হয় তেমন। আমার বাড়ির আশপাশেই কোথাও থেকে শব্দটা আসছিল। আমরা 2 তলায় থাকতাম, তাই বারান্দা থেকে উকি দিলে নিচের দিকটা স্পষ্ট দেখা যেত। আমি প্রথমে ভাবলাম যে বারান্দার দরজা আটকে দিয়ে রুমে চলে যাই, কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কেমন যেন একটা খুঁতখুঁতানি চলে আসলো যে কিসের আওয়াজ ছিল সেটা। যদি কেউ আমার নাম ধরে ডাক দেয় তাহলে এত গভীর রাতে কেন আসবে? মাথায় কিছুই ঢুকছিল না। বারান্দার দরজা আটকে দিয়ে রুমের ভেতরে ঢুকলাম। ভাবলাম পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ভুলে যাব, কিন্তু 10 মিনিটের মতো শুধু শুধু বই নিয়ে বসে থাকলাম। মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম আবারও যাব বারান্দায়। সাহস করে দরজা খুলে বারান্দায় দাঁড়ালাম। আশেপাশে আবারও ভালো করে তাকিয়ে দেখলাম না, কেউ তো নেই। ধীরে ধীরে গিয়ে বসলাম এই যে চেয়ারটায়।
অন্যান্য দিন যখন বসি তখন মনটা খুব শান্ত হয়ে যায়। আজকে ঠিক তার উল্টোটা হলো। এই যে চেয়ারে বসার সাথে সাথে কেমন যেন কেঁপে উঠলাম। আমি এই যে চেয়ার ছেড়ে রুমে গিয়েছি প্রায় মিনিট 10 হবে। এখনও ঢাকা শহরের শীত ভালোই আছে, যেহেতু তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারি মাস এটা, সো শীত থাকারই কথা। এখনও ঢাকা শহরের শীত ভালোই আছে। যেই সময়ের ব্যবধানে আমি চেয়ারে আবার ফিরে এসেছি তাতে চেয়ারটা ঠান্ডা হয়ে যাবার কথা, কিন্তু চেয়ারে বসা মাত্রই অনুভব করলাম সেটা অনেক গরম। যেন এই মাত্র কেউ চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ধক ধক করে হাতুড়ের মতো পিটাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরেও বলতে গেলে আমার বয়সী অন্য যে কোনো মেয়ের চেয়ে আমি একটু বেশি সাহসী ছিলাম। এমনভাবে প্রায় মিনিট 2 কাটলো। হঠাৎ আমাকে চমকে দিয়ে কে যেন আবারও আমার নাম ধরে ডেকে উঠল। ভয়ে শরীরে পশমগুলো দাঁড়িয়ে গেছে। এবার আমি স্পষ্ট শুনতে পেয়েছি অনেকটা বাতাসে ভর করে কে যেন আসছিল কথাগুলো, মিম মিম দেখো, এমন বিক্ষিপ্ত কয়েকটা শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে আমি চোখ মেললাম, আবারও কিছু চোখে পড়ল না। তাকালাম বাইরের দিকে। আশেপাশে বেশিরভাগ বাসার আলো নেভানো, শুধু দূরে F ব্লকে একটা বাড়িতে আলো জ্বলছে। হঠাৎ মনে সন্দেহ হলো, আওয়াজটা কি নিচ থেকে আসছে না তো? আমাদের বারান্দায় কোনো গ্রিল লাগানো ছিল না, তাই ইচ্ছে হলেই আর কি ঝুঁকে নিচে দেখা যেত। আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে বারান্দার ওয়ালে ঝুঁকে নিচের দিকে তাকালাম। নিচে কলিং বেল লাগানো, তাই রাতে সুবিধা হবে ভেবে একটা লাইট সব সময় জ্বালানো থাকে। সেই আলো মেইন গেটের সেখান থেকে শুরু করে গেটের সামনে অনেকটুকু রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে। সেই আলোয় আমি যা দেখলাম তা জীবনেও ভোলার মতো নয়। আমি উকি দিয়ে দেখলাম নিচে কে যেন ঠিক আমার দিকেই তাকিয়ে আছে, যেন জানতো আমি এই মুহূর্তে উকি দেব। ওই জিনিসটা এমন জায়গায় দাঁড়ানো ছিল যে গেটের আলোটা প্রায় তার মুখের উপরে এসে পড়েছে। ওর মুখটা দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম। ছেলে না মেয়ে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। আমি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। চিৎকার করতে চাচ্ছি, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এবার দেখলাম সেই আকৃতিটি আস্তে আস্তে হাওয়ায় ভেসে আমার দিকে আসতে লাগলো। আমি পাগলের মতো চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। দৌড়ে যে ভেতরে চলে যাব তারও উপায় নেই। জিনিসটা প্রায় আমার সামনে চলে এসেছে। আমার থেকে তার দূরত্ব আনুমানিক 3-4 হাত মতো হবে। শেষবারের মতো একবার চেষ্টা করলাম চিৎকার দেওয়ার জন্য। হঠাৎ কোয়ার্টারের পাশে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। সাথে সাথে দেখলাম আকৃতিটা আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। হেঁটে যাচ্ছে না, অনেকটা ঘুরে যেমন করে উড়ে, ঠিক তেমন করে যতদূর পর্যন্ত আলো যায় ততদূর পর্যন্ত দেখতে পেলাম। শেষ মুহূর্তে আবার আমার দিকে ওইটা মাথা ঘুরে তাকালো। স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারে সবুজ রঙের একটা আলো বের হচ্ছে ওটার চোখ দিয়ে। পরদিন যখন আমি চোখ মেলি তখন আমাকে নিজের রুমে দেখতে পাই, খাটে শোয়ানো, মাথার উপর ফ্যানটা তুমুল স্পিডে ঘুরছে। ওঠার চেষ্টা করলাম, কিন্তু শরীরে কোনো শক্তি পেলাম না ওঠার মতো। গলা দিয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম, তেমন কোনো শব্দ বের হলো না। গড়গড় একটা আওয়াজ হচ্ছিল। ভাগ্য ভালো মা পাশেই ছিলেন, দৌড়ে এসে হাজির হলেন। রান্না করছিলেন মনে হয়। আমাকে দেখেই মাথায় হাত রাখলো। মা আমাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। আমি খুবই দুর্বল অনুভব করছিলাম। মাকে বললাম যে পরে বলবো, আগে বলো আমি ঘরে এলাম কিভাবে। মা বলল সকালে নামাজের জন্য ওঠার পর আমাকে রুমে না পেয়ে তিনি বারান্দায় যান। সেখানে গিয়ে দেখেন আমি ইজি চেয়ারে পাশে মেঝেতে পড়ে আছি। মা আরও জানান বাসার একটা বিড়াল পালতাম আমরা, সেই বিড়ালটিকে নাকি আজকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। পরে উপরতলার আঙ্কেল বাজার থেকে আসার পথে বিড়ালটিকে বাসার পাশের ঝোপের মধ্যে মৃত দেখতে পান। কি যেন সেটাকে মেরে ছিন্ন ভিন্ন করে ফেলে রেখেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিড়ালটার গায়ে 1 ফোঁটাও রক্তও ছিল না, যেন কেউ চুষে বিড়ালটার দেহের সব রক্ত শেষ করে ফেলেছে। এই ঘটনাটি আমার জীবনটাকে এলোমেলো করে দেয়। একটানা 15 দিন ভয়াবহ জ্বরে আমি আক্রান্ত ছিলাম। এক পর্যায়ে ডাক্তাররা বলেছিলেন হয়তো এই বছর পরীক্ষা আমি দিতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে উঠি এবং সেই বছরই পরীক্ষা দিই। জানি অনেকেই বলবেন হ্যালোসিনেশনের জন্য, অনেকেই বলবেন পড়ার প্রেশার ছিল তাই উল্টো পাল্টা দেখেছি, কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা সত্যিই দেখেছি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 7 বছর আগে, কিন্তু আজ লিখতে গিয়েও বারবার ফিরে যাচ্ছিলাম সেই রাত্রিতে। আমরা
মিমের ঘটনাটা শুনছিলাম, মিমের পাঠানো ইমেল স্টোরিটা আমরা শুনছিলাম। ধন্যবাদ তাকে। আপনারা যারা ঘটনা পাঠাতে চান আমাদেরকে, তারা মেল করতে পারেন bhoot964@gmail.com। আমি আবারও বলছি BHOOT964@gmail.com এই ঠিকানায়। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছেন এই মুহূর্তে আমাদেরকে ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিংয়ে। সেখানে রয়েছেন ইমতিয়াজ সোহানুর রহমান, বলছেন যশোর থেকে শুনছি। তৌফিক অমর সজীব বলছেন শাফিন ভাই রাজবাড়ি থেকে শুনছি। রয়েছেন অনেকেই, আরও অনেক মানুষ দেখতে পাচ্ছি। ইকরামুল করিম রয়েছেন, মৃত্যুঞ্জয় বিশ্বাস ঝিনাইদা থেকে, সঞ্জিদা মনির সাভার থেকে রয়েছেন, মোহাম্মদ ইউসুফ, তুষার পাল জয়, মাইনুদ্দিন মিজি, অয়ন ইসলাম, রাসেল আহমদ রাজ, আজাদ পারভেজ, আরও অনেকেই। রাত্রি বলছেন শাফিন ভাই আজকে প্রথম শুনছি। তাইবা আরফিন বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই অনেক ভয়ের। রয়েছেন প্রিয় বার্তা চক্রবর্তী, কলকাতা থেকে শুনছেন তিনি আমাদেরকে, বলছেন দাদা খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা আমাদেরকে দূর দূরান্ত থেকে ফ্রিকোয়েন্সির মাধ্যমে শুনতে পারবেন না, তাদের জন্য, তাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমাদের ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিংয়ের পাশাপাশি আপনি কিন্তু অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক আমাদের 96.4 স্পাইস এফএম শুনতে পারেন। অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুটোতেই আমাদের অ্যাপ রয়েছে, এবং এটার একটা লাইটার ভার্সনও রয়েছে যেখানে ওয়ান ট্যাপের মাধ্যমে আপনি আমাদের সব প্রোগ্রামগুলো শুনতে পারবেন। গত এপিসোডগুলোতে আমি কয়েকটা ভয়ঙ্কর জায়গার কথা বলেছিলাম। গত এপিসোডটাতে বলেছিলাম অনেকগুলো হোটেলের কথা, যেগুলো নাকি হন্টেড হোটেল, এবং আপনারা সেগুলো সম্বন্ধে আমি চেষ্টা করেছি আপনাদেরকে অবহিত করার। এই এপিসোডে আমি আপনাদেরকে কিছু হন্টেড ঘটনা, যেগুলোর আসলে রহস্য এতটাই বেশি যে রহস্যের বেড়াজাল আসলে এখন পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি, অর্থাৎ সেগুলো এখনও রহস্যই রয়ে গেছে, তেমন কিছু ঘটনা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো। তেমনি একটা ঘটনা, যেমন আমরা এখন 2020 সাল চলছে, করোনা ভাইরাসের কারণে আমরা সবাই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করছি, কিন্তু জাপানের ক্ষেত্রে এই সার্জিক্যাল মাস্কের ব্যবহারটা একটু আলাদা। তারা বেশ অনেকদিন আগে থেকেই সার্জিক্যাল মাস্কের ব্যবহার করে আসতো, এবং তারা অকারণেই আসলে অনেকদিন আগে থেকেই মাস্ক পরতো। ঠিক সেরকমই 1979 সালের দিকে হঠাৎ টোকিওর রাস্তায় মাঝে মাঝে মাস্ক পরে একটা মেয়েকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। আর মাস্ক পরা সেই মেয়েটা যখন তখন বাচ্চাদের পথ আগলে ধরতো। হঠাৎই কোনো বাচ্চার পথ আগলে ধরে তারপর জিজ্ঞাসা করতো আমাকে কি খুব সুন্দর লাগছে। বাচ্চাটা উত্তর দেবার আগেই সে তার মাস্কটা খুলে ফেলতো, তারপর চেঁচিয়ে বলতো এবার দেখে বল আমাকে সুন্দর লাগছে কিনা। তার মুখটা দেখে কেউ যদি বলতো না, তাহলে সে ক্ষেপে গিয়ে বের করতো বিশাল একটা কাঁচি, তারপর সেটা দিয়ে বাচ্চাটার মাথায় আঘাত করে মেরে ফেলতো। আর যদি বাচ্চাটা বলে যে হ্যাঁ, তবে সে তার বড় কাঁচি দিয়ে বাচ্চাটার মুখ কান পর্যন্ত কেটে ফেলতো। একমাত্র বাঁচার উপায় ছিল এই মেয়েকে কনফিউজড করে দেওয়া, অর্থাৎ তাকে চিন্তায় ফেলে দেওয়া। যদি বলা হতো যে আমাকে কি সুন্দর লাগছে, তাহলে বলতে হতো যে তোমাকে খুব সাধারণ একটা মেয়ের মতো লাগছে, অথবা তুমিই বলো তোমাকে কেমন লাগছে। একমাত্র কনফিউজড করলে বাচ্চারা পালানোর জন্য একটা সময় পেত। যদি হ্যাঁ বা না বলতো, তখন সে তার ধারালো কেচি দিয়ে আঘাত করত। এই ঘটনার পর পুলিশ রাস্তায় টহল বাড়িয়ে দেয়, বাচ্চাদের একসাথে লাইন ধরে স্কুলে যেতে উদ্বুদ্ধ করেছিল পর্যন্ত। এই মেয়েকে জাপানিজরা বলে কুচি সাকে, যার অর্থ হচ্ছে কাটা মুখো মেয়ে। কুচি সাকে, আমি আবার বলছি, যার অর্থ কাটা মুখো মেয়ে। এবং এটি 1979 সালের একটা ঘটনা, এবং এটা একদমই সত্যি একটা ঘটনা। এই মেয়েকে নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে। বলা হয় কয়েকশো বছর আগে এক বদরাগী সন্দেহপ্রবণ সামুরাই তার অতীব সুন্দরী স্ত্রীকে সন্দেহের বশবর্তী হয়ে এভাবে মুখ কেটে ফেলেন। একটি পুরনো রিপোর্টে দেখা যায় 1970-এর দিকেও একবার এই কাটা মুখো মেয়ে বের হয়েছিল। এক সুন্দরী মেয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাবার পর দেখা গিয়েছিল তার মুখটা দারুণভাবে কেটে গেছে। তারপর থেকে তার অশরীরী আত্মা রাস্তায় ঘুরে বেড়ায়। 2004 সালে কোরিয়াতেও একই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ছোট্ট একটা ঘটনা আমার পুরো জীবনকে পাল্টে দিয়েছে। আমি জানি না আমার এই ঘটনাটি শোনার পর আপনারা কে কী ভাববেন। প্রথম এপিসোডে এই ঘটনাটি পাঠাতে চেয়েছিলাম, কিন্তু অফিসের ব্যস্ততায় আমি পাঠাতে পারিনি। ফেসবুক এখন বলা চলে আমি চালাই না, তাই আজকেই আমি আমার ঘটনাটি মেইল করলাম। আমার বাড়ি রাজেন্দ্রপুরে, গাজীপুর পার হয়ে রাজেন্দ্রপুর।
পড়াশোনা ঢাকাতেই করেছি, কিন্তু চাকরির সুবাদে আমাকে চলে যেতে হয় পাবনায়। পাবনা সদরেই একটা ফার্মে চাকরি হয়েছিল আমার। পাবনা শহরটি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না তেমন পরিচিত, তাই এক প্রকার বাধ্য হয়েই সেখানে একটা মেসে আমি ভাড়া উঠলাম থাকার জন্য। বেশ ভালোই চলছিল আমার দিনকাল। সকাল হলেই অফিসে চলে যেতাম, বিকেলে ফেরার পথে বেশ খানিকক্ষণ ঘুরে দেখতাম পাবনা শহরটা, তারপর একটা সময় চলে আসতাম। সঙ্গত কারণে মেসের নাম এই মুহূর্তে আমি বলছি না। খুব ছোট ছিল মেসটা, দোতলা ছোট একটা বাড়ির মতো। সব মিলিয়ে 9টার মতো রুম ছিল উপরে এবং নিচে। নিচে আমি যে রুমটাতে থাকতাম সেই রুমেই আমার সাথে আরও 2 জন থাকতো। সমস্যা ছিল একটাই, যে মেসে ইলেকট্রিসিটি বারবার চলে যেত। গরমে ওই রুমে থাকার মতো কোনো অবস্থায় থাকতো না। তাই অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে ওই ম্যাচের উপরের কোনো একটা রুম আমি ভাড়া নিতে পারি কিনা। এমনটা যখন ভাবছিলাম, হঠাৎ করেই ঈদের একটা বড় ছুটি চলে আসে। আমিও ঢাকায় চলে আসি। ততদিনে অনেক কিছু ঘটে যায় সেই পাবনা শহরের ছোট্ট মেসটাতে। ঈদের ছুটি কাটিয়ে যখন আবারও চাকরিতে জয়েন করলাম, খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে দোতলার পশ্চিম পাশের একেবারে কোণার রুমটা তালাবদ্ধ। দেখেই মনে আনন্দ খেলে গেল, যে ভাবলাম ওই রুমটা হয়তো ছেড়ে দেওয়া হয়েছে। মেসটা যে দেখভাল করতো চুনু মিয়া, তার সাথে যোগাযোগ করে বললাম আমি ওই রুমটা ভাড়া নিতে চাই। কথা শুনে তিনি এমন অদ্ভুতভাবে আমার দিকে তাকালেন যেন মনে হচ্ছিল খুব বড় ধরনের কোনো অপরাধ করে ফেলেছি। তাই আমি তাকে অনেক বুঝিয়ে বললাম যে ওই রুমটাতে আমি একাই থাকবো, কিন্তু চুনু মিয়া কিছুতেই রাজি হচ্ছিলেন না। কি যেন একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু তারপরেও তিনি বললেন না। শেষ পর্যন্ত আমার প্যারাপেরিতে তিনি রাজি হলেন, আর এখান থেকেই ঘটনার শুরু। সেদিন আমার যত মালপত্র ছিল, মালপত্র বোঝাতে একটা ছোট্ট বুক সেলফ, একটা খাট, একটা খাট নিয়ে আমি ঝটপট উঠে গেলাম, কারণ 2 জনের সাথে রুম শেয়ার করে থাকাটা দায় হয়ে পড়েছিল তখন। পশ্চিম দিকের একেবারে কোণার ওই রুমটা মোটামুটি বড়ই বলা চলে। বড় 2টি জানালাও রয়েছে। নিজের মতো করে পুরো ঘরটা আস্তে আস্তে ঝাড় দিয়ে সাজালাম। সেদিন আর অফিস যাওয়া হলো না, এতটাই ক্লান্ত ছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। সকালে উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে চলে গেলাম অফিসে। বিকেলে ফেরার পথে ভাবলাম ঘরের জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়ে যাই। যদিও একা থাকি, তারপরেও তো বাজার থেকে হালকা পাতলা কিছু জিনিস কিনলাম। তার মধ্যে ছিল একটা বড় আয়না। ছোটবেলা থেকে আমার আয়না দেখার প্রচণ্ড শখ ছিল, তাই বাজার থেকে বড় দেখে একটা আয়না কিনে আনলাম। দরজা খুলে যখন আমি ভিতরে ঢুকছি তখন প্রায় রাত 8টা বাজে। হঠাৎ করেই কেমন যেন গরম একটা বাতাস লাগলো এসে গায়ে। একটু অবাক হলাম আমি। পরক্ষণে মনে হলো এই গরমের দিনে তো গরম থাকবেই, তাছাড়া সারাদিন ঘরের দরজা জানালা বন্ধ ছিল। কিন্তু আমার অবাক হওয়া তখনও খানিকটা বাকি ছিল। ঘরের আলো জ্বালতেই যে জিনিসটা আমার চোখে এসে পড়লো তাতে আমি খুব অবাক হলাম। বলা চলে আমি কিছুটা বিস্মিত হলাম। যতদূর আমার মনে পড়ে, আমি পুরো ঘরটা সকালে গুছিয়ে গিয়েছিলাম। আমার এটা ছোটবেলার অভ্যাস, কখনো কোনো ঘর আমি ধুলো ময়লা রাখি না। কিন্তু দেখে মনে হচ্ছে কে যেন ঘরটাকে এলোমেলো করে রেখেছে। চোর ঢুকিনি তো। সব কিছু তন্ন তন্ন করে খুঁজে দেখলাম যে সব কিছু ঠিক আছে। তাহলে ঘরটা এলোমেলো কে করলো? কেমন যেন একটা অদ্ভুত খটকা লাগলো মনের মধ্যে। ঘরটা এলোমেলো হলো কি করে? চুনু মিয়াকে ডাকতে নিচে চলে গেলাম। চুনু মিয়া, যিনি মেসের পরিচালক ছিলেন, চুনু মিয়া বাড়ি ছেড়ে চলে গেছে এবং বেশ কিছুদিন তিনি আর আসবেন না। এটা আর এক যন্ত্রণা। আমি প্রতিদিন বাইরে থেকে খাবার নিয়ে আসি, তাই খেয়ে দিয়ে একটা বই নিয়ে শুয়ে পড়লাম। কখন যে চোখ বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি। মাথার পাশে দক্ষিণের জানালাটা খোলাই ছিল। মিষ্টি একটা বাতাস আস্তে আস্তে করে আসছিল। অবচেতন মনে আমি টের পাচ্ছিলাম বাতাসটা আস্তে আস্তে হালকা হচ্ছে। রাত তখন কটা বাজে আমি এখনো জানি না, তবে হঠাৎ করে মনে হলো কি যেন একটা এসে আমার মাথার ঠিক পেছনে সেই দক্ষিণের জানালায় দাঁড়িয়ে আছে। কেমন যেন একটা স্বরে আর্তনাদ করছিল। এমন একটা কান্না যেন হৃৎপিণ্ড ভেদ করে ঢুকে যাচ্ছিল। আধ ঘুম আধ জাগরণে আমি পরিষ্কার শুনতে পেলাম 10 থেকে 12 বছরের একটা ছোট্ট মেয়ে জানালার গ্রিল ধরে হু হু করে কাঁদছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে জানালাতে তাকিয়ে দেখি কই কিছু তো নেই। পরিষ্কার বুঝতে পারলাম যে এটা আমার কল্পনা ছাড়া কিছুই না। কিন্তু কেন যেন মনে হলো যে কল্পনা তো নয়, কারণ বাইরে এক ফোঁটা বাতাসের বিন্দু মাত্র চিহ্ন নেই।
কিন্তু আমি পরিষ্কার দেখলাম আমার জানালার পাশে যে বড় তেঁতুল গাছটা আছে তার একটা ডাল কেমন যেন হালকা নড়ে উঠল। হতে পারে রাতে কোনো একটা পাখি টাকি বসেছে। 10-5 না ভেবে আবারও শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম গভীর ঘুমে। সকালে উঠেই যথারীতি মুখ হাত ধুয়ে দ্রুত বেরিয়ে পড়লাম অফিসে। কিন্তু অফিসে গিয়ে সারাদিন মনের মধ্যে শুধু একটা খটকাই লাগলো, গত রাতে কি আমি স্বপ্ন দেখছিলাম না সেটা বাস্তবিক কিছু ছিল। এমনটা যখন ভাবছি তখন হঠাৎ করে মনে পড়লো আমি কি গতকাল ঘরটা গুছিয়ে এসেছিলাম। তখন মনে পড়লো হ্যাঁ, ঘর তো আমি গুছিয়ে রেখেছিলাম। সেদিন একটু তাড়াতাড়ি করে অফিস থেকে বের হলাম। বের হতে আচমকা এমন কাল বৈশাখী ঝড় নামলো, সেই ঝড় থামতে থামতে প্রায় রাত 10টা। যতক্ষণে আমি মেসে ফিরেছি সবাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, কারেন্টও নেই। ভাগ্য ভালো যে নিচ থেকে বুদ্ধি করে মোমবাতি কিনে এনেছিলাম। দরজা খুলে আমি ভিতরে ঢুকবো, ঠিক তখন আবার সেই গরম হালকা হাওয়া। কিন্তু আজ খুব অবাক হলাম, কারণ এত বৃষ্টির ফলে চারপাশটা প্রচুর ঠান্ডা হয়েছিল। তাহলে এই গরম বাতাস যে ঘোর দৌড় তো বন্ধ ছিল, ঘরের দরজাও তো বন্ধ ছিল, গরম বাতাস কোত্থেকে আসলো? ভিতরে বাতাসটা গরম হতেই পারে, কিন্তু মোম জ্বালিয়ে যখনই আমি বিছানাটার দিকে তাকালাম মোমটা কেমন যেন মরছে গেল। কেমন যেন একটা ভয় এসে আমার ভিতরে গ্রাস করলো। মনে হচ্ছিল পুরো বিছানাটা কেউ যেন দুমড়ে মুচড়ে রেখেছে। কিন্তু এমন তো হবার কথা নয়। সেদিন ক্ষুধাও লাগেনি ভালো করে, তাই আমি ঝটপট শুয়ে পড়ি। কি যেন ভাবতে ভাবতে চোখে যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে আসছিল তখন হঠাৎ করেই শুনতে পেলাম আবার সেই কান্নার শব্দ। কেন জানি মনে হচ্ছিল মাথার পাশের জানালার গ্রিল ধরে 8-10 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে হু হু করে কাঁদছে। এক ঝটকায় আমি বিছানা থেকে উঠে বসি। তখন রাত প্রায় 1টার মতো বেজে গেছে। ইলেকট্রিসিটির বিন্দুমাত্র নেই। মোমটা জ্বলতে জ্বলতে প্রায় শেষ বিন্দুতে এসে পৌঁছেছে, যে কোনো সময় দপ করে নিভেও যাবে। হঠাৎ করে মনে হলো ঘরের একটা কোণা গাঢ় অন্ধকার হয়ে আছে। মনে হচ্ছে কিছু একটা ঘাপটি মেরে বসে আছে সেই জায়গাটাতে। কিন্তু কি তা? ভয়ে সমস্ত শরীর আমার স্থির হয়ে আছে। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি সেই কান্নার শব্দটা ঘরের ওই কোণা থেকেই আসছিল। কে কাঁদে ওখানে? কে? সাহস করে একবার বলেই ফেললাম। বলার সঙ্গে সঙ্গে সব চুপ, কোনো শব্দ নেই। একটু পর আবার সেই কান্নার শব্দ। মনটা একবার দপ দপ করে নিভে গেল। মেঘ হয়ে আকাশ ততক্ষণে পরিষ্কার হয়ে গেছে। গাঢ় পরিষ্কার আলোয় আমি দেখলাম ঘরের অন্ধকার সেই কোণা থেকে একটা ছোট্ট মেয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে আমার বিছানার দিকে। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটার চোখ নাক মুখ দিয়ে অঝোর ধারায় রক্ত পড়ছে, আর মেয়েটা হু হু করে কাঁদছে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। গলা ছেড়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু মনে হলো কি যেন একটা আমার গলা চেপে ধরে আছে। একটা শব্দও বের হচ্ছিল না। আমি হাত পা ছড়াতে থাকলাম। মেয়েটা আস্তে আস্তে আমার বিছানার দিকে এগিয়ে আসছিল। মেয়েটা যতই কাছে আসছিল তার কান্নার শব্দটা ততই বেড়ে যাচ্ছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিলাম মেয়েটার দিকে। তার চোখ দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত টপ টপ করে পড়ছিল। কতক্ষণ এভাবে তাকিয়েছিলাম আমার মনে নেই। ততক্ষণে মেয়েটা প্রায় আমার বিছানার কাছে চলে এসেছে। এবার মেয়েটা 2 হাত লম্বা করে দিল আমার দিকে এবং খপ করে আমার গলাটা চেপে ধরল। আমি অনেক চেষ্টা করছিলাম তার হাত 2টা থেকে গলা সরানোর জন্য, কিন্তু কিছুতেই আমি পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল। ভাবলাম আজই হয়তো আমার শেষ রাত। কান্নার শব্দ তীব্র থেকে আরও তীব্রতর হতে লাগলো এবং আমার দম ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে লাগলো। আমি আস্তে আস্তে আমার চারপাশ যেন অন্ধকার হয়ে আসছিল এমনটা দেখছিলাম। অসম্ভব এক যন্ত্রণায় হঠাৎ করেই আমি জ্ঞান হারালাম। এভাবে কতক্ষণ কি ঘটেছিল আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে দেখলাম মেসের সব লোক জড়ো হয়ে আছে এবং আমি নিজেকে আবিষ্কার করলাম পাবনা সদর জেনারেল হসপিটালে। আমার সারা মুখ দিয়ে লালা বের হয়ে একাকার অবস্থা। ভয়ে কাউকে কিছু বলতেও পারছিলাম না। কি বলবো তার ব্যাখ্যাও খুঁজে পাচ্ছিলাম না। পাবনায় আমার পরিচিত কেউ ছিল না। অফিসের কলিগরা খবর পায় তার পরের দিন। সবাই দৌড়ে ছুটে আসে আমাকে দেখার জন্য। ততক্ষণে ঢাকাতে আমার বাড়িতেও খবর পৌঁছে গেছে। আমার মা বাবা বড় ভাই সবাই আমাকে নিয়ে আসতে যায় পাবনাতে। কিন্তু সেদিন রাতে কী ঘটেছিল তার ব্যাখ্যা আমি আজও পাইনি। পরবর্তী সময়ে আমি যোগাযোগ করেছিলাম সেই মেসের পরিচালক চুনু মিয়ার সাথে। তার কাছ থেকে যতটুকু শুনেছি জানি না কতটুকু সত্য।
কিন্তু তিনি বলেছিলেন যে ওই রুমটাতে নাকি 10 থেকে 12 বছরের একটা বাচ্চা মেয়েকে এনে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছিল কিছু পাষণ্ড লোক। তারপর থেকে নাকি আজ অবধি ওই রুমটাতে কোনো মানুষ থাকতে পারেনি। কিন্তু ভাববার বিষয় হচ্ছে ওই রুম থেকে নাকি কোনো মানুষ অক্ষত অবস্থায় ফেরেনি। একমাত্র আমিই সেই ব্যক্তি যার কিছুই হয়নি। ভাবছিলাম কেন হয়নি, সেও তো আমাকেও মেরে ফেলতে পারত। তারপর থেকে আর কোনোদিন পাবনা যাওয়া হয়নি। এখন আমি যশোরে ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার উন্নতি পেয়ে অফিসার পদে আছি। কিন্তু আজও পাবনা জেলার নাম শুনলে আমার স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই দিনের সেই ঘটনা, সেই বাচ্চা মেয়ের কান্না। কি কষ্টটা না হয়েছে সেই কান্নায়, কত কষ্ট, কত কষ্ট। তো রাহাত একটা প্রতিষ্ঠানে জব করে। সেই প্রতিষ্ঠানটা তাদের কাজ থাকে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের কাজ থাকে। এবং এইবার তার যে পোস্টিং হয়েছে সেটা হচ্ছে একেবারেই একটু মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট জায়গায়। সেখানে আসলে বাড়িঘর এস্টাবলিশমেন্ট খুব কম। মূলত হচ্ছে তাদের অফিসের নিজস্ব যে কম্পাউন্ড সেটা আছে, তার পাশে বেশ পুরনো একটা জায়গা, মানে অনেক পুরনো সেই জায়গাটা। সেই মানে ব্রিটিশ পিরিয়ড থেকে সেই জায়গাটা পরিচালিত হতো, সেই আমলের একটা জায়গা। এবং তার পাশে গাছগাছালি, বিশাল আলুর ক্ষেত, মানে বেশ বড় আলুর ক্ষেত। ওখানকার যে পাশের গ্রামের মানুষ আছে তারা আলু চাষ করে। তো বিশাল আলুর ক্ষেত এবং তার পাশে দূরে জঙ্গল, মানে গাছপালা একদম ঘেরা। তো দিনের বেলা কাজ করতে হয় সিফাতের ভাইয়া, তার অফিসিয়াল কাজ থাকে। আর সন্ধ্যার পর আসলে বেশি কিছু করার নাই, কারণ একেবারেই মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট, একেবারেই গ্রামের একদম মানে শেষে, মানে তাদের যে অফিসটা সেটা হচ্ছে গ্রাম থেকে পার হয়েও তার ওই পারে, এই যে গাছগাছালি, ফসলের মাঠ, এগুলো পার হয়ে ওই পারে। তো সুতরাং একেবারে সন্ধ্যার পরে বেরিয়ে কোথাও গিয়ে যে সে সময় কাটাবে সেরকম কিছুই নেই। গ্রামে গিয়েও সন্ধ্যার পরে এই সময় কাটানো কিছু থাকে না। তো অফিস আওয়ারের পর মোটামুটি সময়টা একেবারেই মানে তার জন্য ডাল হয়ে যায়। তো কিছু করার নাই, অফিসেই থাকে। তো এর মাঝে যেটা করে সে, মানে দেখা যাচ্ছে নেটওয়ার্ক, ফোনের যে নেটওয়ার্ক সেটাও কিন্তু খুব ভালো স্ট্রং থাকে না ওইখানে। তো সে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে হাঁটাহাঁটি করে, বের হয়ে তার অফিসের কম্পাউন্ডে হাঁটে, আরেকটু দূরে চলে যায়। এবং দূরে গিয়ে সেই যে মাঠ দেখা গেছে, আলুর মাঠ, আলুর ক্ষেত, সেটা মাঝখানে যে আইল আছে, আইল ধরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায় রাহাত, এবং একেবারে দেখা যায় গাছপালার ওখানে চলে যায়। তো এইগুলোই সে করে, হাঁটতে হাঁটতে ফোনে কথা বলে, মাঝে মাঝে কোথাও বসে একটা মাটির ঢিবির উপর বসে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে, যেখানে একটু নেটওয়ার্ক ভালো পাওয়া যায় সেখানে বসে। এগুলো করে রাতের বেলা আসলে দেখা যাচ্ছে যে একটু চেষ্টা করে সে একটু ইউটিউবে কিছু দেখার, সেখানে ভালো স্ট্রিমিংও হয় না, যা ঘুমিয়ে যায় আর কি। তো এই হচ্ছে তার প্রতিদিনকার রুটিন। এর মাঝে একদিন যেটা হলো, তো এটা কিন্তু বেশ মানে আগের ঘটনা না, বেশ খুব রিসেন্ট টাইমের ঘটনা। এখন কিন্তু অ্যাকচুয়ালি শীতকাল, আর এই সময় কিন্তু আপনারা ঝড় ঝাপটা এরকম কিছু দেখবেন না, ঝড়ের কোনো লক্ষণই নাই। হ্যাঁ, আর ওই জায়গা আরও নাই, জায়গাটা মানে ওরকম মানে একটা জায়গা যেখানে গ্রাম এবং তার পাশে গাছগাছালি এবং তার থেকে দূরে আছে একটু পাহাড় পর্বত আছে, এরকম আর কি। তো ওইখানে ঝড় বৃষ্টির কোনো লক্ষণই নাই, এরকম একটা অবস্থা। তো এরকম এক শীতের রাত, তো বেরিয়েছে রাহাত, এবং সে বেরিয়ে দেখছে, এবং তাদের যেই মূল যে তাদের অফিস কম্পাউন্ডার কিন্তু আবার সিকিউরিটি গার্ড আছে, মানে সিকিউরিটি অফিসার্স আছে, তারা দূরে তাদের চৌকি, এখানে একটা চৌকি আর তার থেকে দূরে আরেকটা চৌকি আছে, মানে চেকপোস্ট টাইপের, সেখানে তারা থাকে। যেহেতু তাদের অফিস কম্পাউন্ড এগুলো পাহারা দেওয়ার ব্যাপার আছে, এই কারণে তাদের নিজস্ব সিকিউরিটির লোক আছে। তো সে ওখান থেকে বেরিয়ে দেখছে যে কম্পাউন্ডগুলো দেখা যায় বেশ দূরে, মানে সেই অনেক দূরে ফসলের মাঠের ওদিকে সেই তাদের যে চেকপোস্ট, মানে তারা ওখান দিয়ে করে রাখছে আর কি, যাতে কেউ রাতের বেলা উল্টাপাল্টা মানে কোনো রকম অপরাধ যাতে না ঘটে এখানে। তো রাহাত বের হয়ে দেখলো দূরে, অনেক দূরে সে দেখা যাচ্ছে যে হালকা আলো সেখানে। আর যেহেতু ওখানে এত দূরে পোস্টে বিদ্যুৎ নেওয়া সম্ভব না, তারা কিন্তু চার্জ লাইট দিয়ে ওখানে আলো জ্বালিয়ে রাখছে, এবং তাদের কাছে ফ্ল্যাশ লাইট আছে। তো রাহাত দেখলো এত দূরে এরকম আলো জ্বলছে হালকা, সে হাঁটতে হাঁটতে বেরোলো অন্য দিনের মতো। বেশ ঠান্ডা পড়ছে এবং দেখা যাচ্ছে যে কুয়াশা ছেয়ে গেছে, একেবারে দূরের যে গাছপালা ঘেরা যে বনাঞ্চল সেটা দেখা যাচ্ছে কুয়াশায় ঢাকা। কিছু কিছু কুয়াশা এই আলু ক্ষেতের উপর দিয়ে ভেসে আসছে। তো রাহাতের গায়ে একটা মোটা জ্যাকেট, সেটা সে ঠান্ডার জন্য পড়ছে, এবং সেই কিছুক্ষণ বাইরে থাকার পরে কুয়াশার দেখলো যে পানি জমে গেছে কুয়াশার ভেতরে, বেশ মানে ভালো কুয়াশা, মানে পড়ছে, শিশির পড়ছে। তো একবার সে চিন্তা করলো যে আমি কি যাবো আজকে এরকম ঠান্ডা কুয়াশা, ঠান্ডাটা ভালো এবং শিশির অনেক বেশি। তারপর ভাবলো যে ধর বসে বসে বোর হয়ে গেছি সারাদিন এখানে, এখন যাই একটু হেঁটে আসি, ঘুরে আসি, কি করার আছে। তো সে তার সেলফোন নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবং সে এর মাঝে তার এক বন্ধুকে ফোন করলো।
ফোন করে কথা বলছে এবং কথা বলতে বলতে তারা হারায় গেছে আড্ডাবাজিতে, এবং কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে তার খেয়ালও নাই সে হাঁটতে হাঁটতে একেবারে গাছপালা পার হয়ে চলে গেছে। কোন সময় সে আইল ধরে ধরে হাঁটছে, যে কথা বলতে বলতে নিজের মনে চলে গেছে। তো একটা সময় গিয়ে তার কথা মানে ব্রেক করলো, মানে সে নেটওয়ার্কটা এমন হলো, নেটওয়ার্ক ফল করলো, মানে একেবারে দেখা গেছে ভেঙে যাচ্ছে কথা। তো বলে কি হয়েছে, দেখলো যে নেটওয়ার্ক মানে হয়ে গেছে, নেটওয়ার্ক নাই, মানে কল কেটে গেছে। তখন তার হুঁশ ফিরল, সে দূরে খেয়াল করে দেখলো সে গাছপালা ছাড়িয়ে সামনে চলে আসছে একটা জায়গায়, সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা এবং তারপরে আরও অনেক গাছপালা। এবং হঠাৎ সে খেয়াল করলো যে তার সামনে যে ফাঁকা জায়গাটা পার হয়ে যে গাছপালা, ওই জায়গায় হঠাৎ করে মনে হচ্ছে কুয়াশা বেশি ছেয়ে গেছে এবং একটু পরে ঝড়ো বাতাস শুরু হইলো। ওখানকার যে গাছগুলোর একেবারে উপরের অংশগুলো একদম নেমে যাচ্ছে বাতাসে, অ্যান্ড মনে হচ্ছে ওই জায়গায় একটা টুইস্টারের মতো, মানে বাতাস এরকম ফর্ম করে করে ঘুরতেছে চারিপাশে গাছগুলোর আশপাশ দিয়ে। গাছগুলো একবার যেখান দিয়ে যাচ্ছে ওখানে উড়ে যাচ্ছে। তো একটু ভয় লেগে গেল রাহাতের কাছে, বেশ ভয় লাগছে। রাহাত একটু পিছিয়ে আসলো, পিছিয়ে এসে এই পাশে ঢুকে গেল গাছপালার মধ্যে। দেখতেছে যে ওই যে গাছপালা এরকম নড়তেছে, এরকম ঝড়ের মতো নড়তে নড়তে এক জায়গায় এসে বেশ ভালো মতো আলোড়ন তুলতেছে গাছপালার মধ্যে। তো তার একটু ভয় লাগলো যে এরকম কেন, যেখানে নাকি টুইস্টারের মতো বাতাসটা যাচ্ছে সেখানে আর স্ট্রং যদি টর্নেডো টাইপের কিছু হয়ে থাকে তাহলে তো গাছপালা উপড়ায় নিয়ে চলে যাবে একদিকে, সেরকমও না, আবার প্রচণ্ড আলোড়ন হতে গাছপালার মধ্যে, এরকম একটা ব্যাপার। এটা কেন? হঠাৎ সে শুনলো কেমন ডাক, এবং ডাকটা কেমন যেন উদ্ভট, একটা কর্কশ কুকুরের মতো কাইন্ড অফ, এবং তার সাথে একটা টান আছে এরকম। তাকায় দেখতেছে ওই খোলা জায়গাটার মধ্যে প্রায় মানে রাহাতের হিসাবে প্রায় 20-25টার বেশি শেয়াল, প্রত্যেকটা চোখ আগুনের মতো জ্বলতেছে, তার দিকে তাকায় আছে। এবং সামনে যে আছে সে একটা খড় 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 শব্দ করতেছে, আর পেছনের জন কেমন একটা ডাক দিতেছে, খুব মানে একটা তীক্ষ্ণ কণ্ঠে একটা ডেকে উঠতেছে, আবার কাছে আসতেছে। তার রাহাত প্রচণ্ড ভয় পেয়েছে, কারণ সে শুনছে যে শেয়াল যদি দলবদ্ধভাবে আক্রমণ করে খুব ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ঘটে। আর তারা তো আসলে মাংসাশী, সে জানে যে শেয়াল তো মাংসাশী, প্রিডেটর অ্যানিমেল। তো যাই হোক, তারপরও বেশ ভয় পেয়েছে, এবং শিয়ালগুলোর আকৃতিও বেশ বড়, ছোট শিয়াল না, বেশ বড় সাইজের শিয়াল। তো ভয় তো পাইছে রাহাত, বেশ ভয় পাইছে, কারণ সে চিন্তা করতেছে এখান থেকে দুইটা উপায় আছে। একটা হচ্ছে সে তখন চিন্তা করতেছিল যে আমি যদি গাছে উঠে পড়ি তাহলে আমাকে দৌড় দিয়ে লাফ দিয়ে সামনের যেই গাছটা লম্বা সেটা ওঠার চেষ্টা করতে হবে, নাহলে আমাকে দৌড়াইতে হবে। এরকমভাবে তার মাথায় একটা প্ল্যান আসতেছে। এর মধ্যে সে দেখলো যে ওই যে ঝড়ের মতো মানে যে বাতাস বইতেছিল ওইটা মনে হচ্ছে ফরফর ফরফর করে সামনের দিকে আসতেছে। এই শিয়ালগুলো একটু সাইডে সরে গেল ওইটা আসাতে, এবং ওই সে গাছের দিকে তাকায়, যে গাছগুলো যেরকম নড়তেছে সেটার দিকে তাকায়, ওই শিয়ালগুলো ডাকা শুরু করলো। কয়েকটা শিয়াল অনেকটা খ্যাক খ্যাক করে, মানে অনেকটা কুকুরের মতো শব্দ, কিন্তু ঠিক কুকুরের মতো শব্দ না, খ্যাক 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 কেমন করে, এবং দুই একটা শিয়াল নাকি সুর দিয়ে টানতেছে, মানে এটা এর আগে এরকম ডাক শুনে নাই কখনো রাহাত। ডাকতেছে এবং গাছগুলোর দিকে তাকায় আছে, এবং চোখগুলা তাদের জ্বলতেছে আগুনের মতো। রাহাত আসলে এমন ভয় পেল, সে দৌড় দিল সেখান থেকে। দৌড় দিয়ে সে মানে দৌড়ায় পড়িমড়ি করে, তার মনে হলো তার পেছনে শিয়ালগুলো আসতেছে। সে দৌড়ায় পড়িমড়ি, এরকম স্পিডে সে এর আগে কখনো দৌড়ায়নি, মানে কোনোদিন না। সে দৌড়াইতে দৌড়াইতে একদম এসে আলু ক্ষেতের উপরে পড়লো, এবং সেখানে এসে প্রচণ্ড স্পিডে দৌড়াতে সে পড়েও গেল। পড়ে একদম ছ্যাঁচড়ায় অনেকগুলো আলুর প্ল্যান্ট একদম দুমড়ায় মুচড়ায় দূরে চলে গেল। কিন্তু তার দেখার সময় নেই, সে মানে দুইটা গন্ডি মেরে উঠে আবার দৌড় দিল। দৌড়াইতে 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 একসময় সে বুঝতে পারতেছে যে তার পেছনের যে ক্ষেত, সেই ক্ষেত মনে হচ্ছে নিচু হয়ে যাচ্ছে, নড়াচড়া খেয়ে, মানে সেটার ভেতর দিয়ে শিয়াল দৌড়ে আসতেছে। অ্যান্ড সে ঝড়ের বেগে দৌড়াচ্ছে। আসলে তার সে জীবনে এভাবে ভাবে নাই যে সে এরকম দৌড়াবে। তার স্কুল লাইফে, কলেজ লাইফে বা কোনো রকম মানে সে কিন্তু বিভিন্ন রকম স্পোর্টসে ইনভলভ ছিল, বেশ স্পোর্টস অথেন্টিক। জীবনে সে এরকম স্পিডে দৌড়ায় নাই। তো রাহাত দৌড়াচ্ছে, দৌড়ায় সে দূরে দেখতেছে তার অফিসের কম্পাউন্ড, সে ঢুকে গেছে ওইখানে, ঢুকে তাদের যে ডরমিটরি সেখানে ঢুকছে, ঢুকে সে দৌড়াচ্ছে। তার কাছে মনে হলো যে তার রুমটা ছিল 2 তলায়, সিঁড়ির কাছে এসে সে দেখলো যে মানে তার মনে হলো যে তার সিঁড়ির নিচে পর্যন্ত শিয়াল চলে আসছে। এরকম সে ঝেড়ে দৌড়ায় উঠছে সিঁড়িতে, ধপ 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 করে সিঁড়িতে উঠে, এবং যখন নাকি সে তাদের ওই যে করিডোরটা আসছে সেখানে দেখতেছে বাতি নাই, বাতি নেভানো, সব অন্ধকার। সে দৌড়ায় চলে আসছে তার ঘরের কাছে, এবং সেই ঘরটাকে সে খোলা রেখে গেছিল, জাস্ট নবটাকে টেনে, মানে নব মোছড়াই দিয়ে, মানে সেটা করে নেই। সে ঝাঁপ দিয়ে সে নবের উপর মোছড়ায় সে ঘরে ঢুকে পড়লো, এবং ঘরটা যখন সে ঢুকতেছে এই সময় তার মনে হলো একটা দমকা বাতাস তার কানের বাড়ি দিয়ে গেছে, এবং কেমন জানি বাতাসটা, মানে এই বাতাস সে এর আগে কখনো ফিল করেনি, মনে হচ্ছে গরম টাইপের একটা বাতাস তার কানের ফাঁস দিয়ে চলে গেছে। একটা হুইসেলের মতো শব্দ হয়েছে, মনে হচ্ছে যে কাইন্ড অফ লাইক যদি একটা মানে বাতাস খুব হুইসেল করে যায় কানের কাছ দিয়ে, সেরকম। মানে সে দৌড় দিয়ে ঢুকে গেছে ভেতরে ঢুকে দরজাটা লাগাই দিল, এবং সে তখন একসাথে অনেকগুলা শিয়ালের ডাক শুনতেছে।
মানে একদম সৌর করে ডাকতেছে। ভয়ে আসলে আত্মা উড়ে গেছে রাহাতের, এবং সে তার সাথে সাথে সুইচ দিল, দেখলো যে তার ওখানে বাতি জ্বলতেছে না। তাদের ওখানে জেনারেটর ছিল, মানে জেনারেটরটা চালানো হয়নি বা বন্ধ, হু নোজ, মানে সামথিং ওয়েন রং। ঘরের মধ্যে বিদ্যুৎ নাই। মানে ভয়ে রাহাত আস্তে আস্তে করে গেল, এবং তার পকেটে ফ্ল্যাশ লাইট ছিল, যেহেতু সে হাঁটতে বেরোয়, সে ঘরের মধ্যে ফ্ল্যাশ লাইট মেরে হাঁটতে হাঁটতে চলে গেল বারান্দায়। বারান্দা থেকে উকি দিয়ে দেখছে যে তার যে বাসার যে বারান্দার সামনের অংশটা, ওইটাই কিন্তু ওই সামনেই একটা 1 কিলোমিটার রাস্তা, তারপরে বেশ খানিকটা গিয়ে একটা মানে একটা ছোট ফেন্সের মতো আছে, সেখানে খোলা থাকে সব সময়। সে ফেন্সের পরে হচ্ছে সেই আলু ক্ষেতের মানে মাঠগুলো শুরু হয়েছে। দেখতেছে ওইখানে তাদের এই ফেন্সের কাছাকাছি দাঁড়ায় একেবারে অসংখ্য শিয়াল, মানে এখানে সে বলছে 20-25টার বেশি, যতগুলো দেখছিল প্রত্যেকটা দাঁড়ায় আছে এবং মাথা তুলে ডাকতেছে এবং তার তাকায় আছে তার বাসাটার দিকে। মানে এমন ভীতিকর সিচুয়েশন, রাহাতের একটা আত্মা উড়ে গেছে। তার রাহাত অনেকক্ষণ ওখানে বসে থেকে তারপর সে আবার মোবাইল ফোনটা বের করছে, দেখছে নেটওয়ার্ক আছে। তো সে তাদের ওইখানকার যে সিকিউরিটির মানুষ একজনের নাম্বার জানতো, তো তাকে ফোন করলো। তো ফোন ধরার পর সে বলতেছে যে কী হয়েছে স্যার, কি সমস্যা কি? বলতেছে যে একটু পারলে আসো এখানে। বলছে যে আমার এখানে শিয়ালের ডাক শুনতেছো? বলে হ্যাঁ শুনতেছি, একদম স্পষ্ট শোনা যাচ্ছে। বলে এখানে তো কারেন্ট নেই। বলে জেনারেটার তেল শেষ হয়ে গেছে স্যার, এখন মানে আর তো এখন হবে না, সকালবেলার আগে সম্ভব না। তো রাহাত চিন্তা করলো যে এখন তাহলে তো মানা করে দিল, বলে যে এখন আর এসো না, তোমার সাথে কালকে কথা বলবো, তুমি যেহেতু শিয়ালের ডাক শুনছো, মানে তোমার সাথে কালকে কথা বলবো না। তো যাই হোক, রাহাত সাথে সাথে কোনো মতে ওই চার্জ লাইটের আলোতে, তার ফ্ল্যাশ লাইট মোবাইলের আলোতে নিজে ফ্রেশ হয়ে সে শুয়ে পড়ে ভয়ে। এবং সে যতক্ষণ মানে ঘুমানোর চেষ্টা করতেছিল, সে শুনতেছিল যে শিয়ালগুলো ডাকতেছে, বিভিন্নভাবে ডাকতেছে এবং কেমন একটা শব্দ করতেছে, এবং শব্দগুলো খুবই আনইউজুয়াল শব্দ, যেটা সে কখনোই শোনে নাই। এবং মনে হচ্ছে যে তার বাসার সামনেই কোনো একটা তাদের মানে কোনো একটা মৎস্য হইতেছে, এরকম একটা ব্যাপার। মানে এরকম ভয় পেতে পেতে একসময় ঘুমায় যায় আসলে রাহাত, তখন আর তার নাই। তো সকালে যখন সে ঘুম থেকে ওঠার পরে সে তাড়াতাড়ি মানে উঠে, তার মনে পড়ে রাতের ঘটনা, ফ্রেশ হয়ে হ্যাঁ সে আবার নেমে যায় তার এই ব্রেকফাস্টের জন্য যাবে আর কি। তখন তার সেই গার্ডকে সে গার্ডকে পায়, তাকে জিজ্ঞেস করে যে কালকে রাতে এরকম হয়েছিল, কি ব্যাপার? তো তখন গার্ড বলে স্যার এটার সাথে আপনারা আমিও বলার জন্য অপেক্ষা করতেছি, আমি শিয়ালের শব্দ শুনছি কালকে। আসলে ব্যাপারটা কিন্তু খুবই অন্যরকম, কারণ আপনি হয়তো জানেন না, আমাদের এখানে আরেকজন গার্ড সে এটার সম্মুখীন হয়েছিল, একজন গার্ড। বলছে কীভাবে? বলে ও রাতের বেলা এরকম হাঁটতো, ওর স্বভাব ছিল যে ও যে চেকপোস্ট থেকে বের হয়ে হাঁটা চলা করতো। তো ও একদিন এরকম হাঁটতে হাঁটতে দূরে চলে যাওয়ার পরে দেখে একটা অন্ধকারে অবয়বের মতো একেবারে ক্ষেতের মধ্যে দাঁড়ায় আছে একটা অবয়ব। তো সে ফার্স্টে মনে করছে কোনো চোর বা কিছু বা কেউ একজন কেন এই আমাদের এই কম্পাউন্ডের কাছে আসবে। সে ফার্স্টে বসে ওই মানে একটা ধমক দিয়ে সে এখানে দাঁড়া, কে বলে সে ফ্ল্যাশ লাইট মারছে। এখানে ফ্ল্যাশ লাইট মারার সাথে সাথে দেখে যে ওই যে অবয়বটা মনে হচ্ছে ধপ করে মানে বাতাসের মধ্যে ব্লাস্ট হলে যেরকম হয় সেরকম বাতাসের মধ্যে ধপ করে ব্লাস্ট হয়ে একেবারে অন্ধকার একটা অবয়বটা অন্ধকারে মিলাই গেল চারিপাশে। মানে ফ্ল্যাশ লাইট আলাদা কিছু নাই, অ্যাজ ইফ যে ওইটার মধ্যে যদি মানে গুলি করে ব্লাস্ট করে দেয় কেউ, অন্ধকার অবয়বটাকে সে ফ্ল্যাশ লাইটের আলো দিয়ে ব্লাস্ট করে ফেলছে এরকম। মানে একদম অনুপরিমাণিত মিলিত হয়ে একদম বাতাসের দিকে মিলাই গেছে পুরা ওই অন্ধকার অবয়বটা। তার সাথে সাথেই দেখে সে অনেকগুলা শিয়াল ওই ক্ষেতের ভেতর থেকে বের হয়েছে এবং তারা তার দিকে তাকায় ওরকম গড় করতে করতে ডাকা শুরু করে। তো সেই গার্ড ওখান থেকে ছেড়ে দৌড়ে ওর পেছনে শিয়াল দৌড়াচ্ছিল। তো ও এক লাফ দিয়ে, মানে ওদের যে চেকপোস্ট ছিল, চেকপোস্টটা হচ্ছে উপরে কিন্তু মাটি থেকে বেশ উঁচুতে, যেহেতু ওইটা ওইভাবে তৈরি করছে চারিদিকে দেখার জন্য। সে নাকি মানে এত ভয় পেয়েছিল যে এক লাফ দিয়ে সে কয়েক ফিট উপর উঠে যায় সিঁড়ির, এবং সে হাত দিয়ে ওই সিঁড়ি করে, এবং ওই সিঁড়িটা কিন্তু মইয়ের মতো, মানে ওইটা অ্যাজ ইফ মানে ওটা মইয়ের মতো করেছে, কোনো প্রাণী কিন্তু ওইভাবে বাইতে পারবে না আনলেস এটা বানর। এই প্রজাতির হলে হয়তো বেয়ে উঠতে পারবে, বাট কোনো এমনি প্রাণী ওটা বেয়ে ওঠার মতো না আর কি, মইয়ের মতো অনেকটা। তো সে নাকি এক লাফ দিয়ে কয়েক ফিট উপর উঠে ধরে ফেলছে একটাই, তারপরে দ্রুত চিন আপ করার মতো বেয়ে উঠে তারপর আস্তে করে ঘুরে উঠে গেছে উপরে। উঠে নাকি সে দেখতেছিল তার সাথের যে পার্টনার, যে নাকি ওখানে রাতের বেলা একসাথে যারা গার্ড করে, তার সাথের গার্ডটাও সে ঘুমাইছিল তখন। ও উঠে আসার সাথে গার্ড উঠে যায়, কী হয়েছে? তখন নাকি তারা দুজন মিলে দেখে যে নিচে ওই শিয়ালগুলা একেবারে দলবদ্ধ হয়ে তাদেরকে ঘিরে গড় করতেছিল একেবারে অনেক শেষ রাত পর্যন্ত, এবং এরা ডাকতেছিল গলা উঁচা করে। এবং মানে দুজনেই খুব ভয় পেয়েছে যে ঘটনা কি। এবং রাতে নাকি শেষ রাতের দিকে তারা দেখছে যে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা খুব ফাস্ট চলাফেরা করতেছে, যে ভেঙে চলে ফেলতেছে ঝোপ, এরকম একটা কিছু। তো সে তখন তার পার্টনারকে বলে, যে গার্ড ছিল সে তার যে পার্টনার ছিল তাকে বলে যে এখানে আমি এরকম জিনিস দেখছি একটা, খুবই আশ্চর্য। সে বলে বেটা আমি নিজেও তো এরকম দেখছি, উদ্ভট জিনিস চলাফেরা করে, এখানে খারাপ জিনিস আছে, উপরে জিনিস আছে, এগুলোর সাথেই করিস না।
তো যাই হোক, তো এই ঘটনাটা আবার এই যে যেই গার্ড কথা বলতেছে রাহাতের সাথে, তাকে বলছে যে এরকম এরকম ব্যাপার। তো রাহাত শুনে বুঝলো জিনিসটা একটা অন্যরকম। তো তার একটা এক্সপিরিয়েন্স হলো। তো যেহেতু রাহাত এরকম রিমোট জায়গায় কাজ করে এবং অনেকবার করছে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রিমোট জায়গায় তার কাজ করতেছে, তার প্রতিষ্ঠানটা এরকম। তো তাকে কিন্তু এরকম অনেকবার সে কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্স করছে। এর আগেও একটা এক্সপিরিয়েন্স বলছিল, আর এটা তার শেয়ার করা আমার কাছে মানে সিফাতের মাধ্যমে। আর ভবিষ্যতে হয়তো আরও কিছু এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তো এটাই কিছু জিনিস গোপন রেখেই শেয়ার করতে হবে। তো এই ছিল সিফাতের একটা এক্সপিরিয়েন্স, এইটা তার বলা তার ভাইয়ের। আর আরেকটা এক্সপিরিয়েন্স সে বলেছে তার এক রিলেটিভের বাসায় সিফাত যায়। সেই রিলেটিভের সাথে তার সম্পর্কটাও আমি এখানে সঙ্গত কারণে গোপন রাখছি। তাদের বাসার ঘটনা কিন্তু আমি আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যে বাসার পাশে একটা খাল আছে। এই খালটা একসময় নদীর সাথে যুক্ত ছিল এবং এখন বর্তমানে সেই খালটা নদীর সাথে যুক্ত নাই, মাঝখান দিয়ে বন্ধ করে দিচ্ছে একটা কালভার্টের মতো করে। কিন্তু এই খালটা কাইন্ড অফ হন্টেড। অনেক মানুষ কিন্তু এখানে ভয় পেয়েছে এবং সিফাতের এক আত্মীয়কে, সে তখন ছোট ছিল, ছেলেটাকে পানিতে ফেলে দিয়েছিল, বলছিল লাল শাড়ি পরা একটা মেয়ে মানুষ। এই লাল শাড়ি পরা একটা মেয়ে মানুষ, এটাই একটা যোগসূত্র এই ঘটনার। এখন সিফাত আমাকে বলল যে একদম রিসেন্ট টাইমে ওই বাসার সাথে লাগোয়া আরেকটা বাসা আছে, মানে ওদেরই আরেকটা অংশ, সেখানে ভাড়া দেয় তারা। সেখানে একটা মা আর ছোট বাচ্চা ছেলে ভাড়া থাকে ওখানে। তো ছেলেটা মাদ্রাসায় পড়ে, ছোট বাচ্চা, তো তারা থাকে ওইখানে নর্মালি, ছেলেটা পড়াশোনা করে ওখানে থাকে। রিসেন্টলি নাকি একদিন ওই ছেলেটা আসছিল ওই রাস্তা দিয়ে, ছোট ছেলেটা আসতে গিয়ে নাকি হঠাৎ ভয়ে কাঁদতে কাঁদতে দৌড়ায় আসছে বাসায় এসে একেবারে তার জ্বর এসে গেছে, প্রচন্ড ভয়ে কাঁপতেছে। তার মা জিজ্ঞেস করছে কি হয়েছে বাবা, ভয় পাইছো কিসের? বলে সে নাকি দেখছে সেই যে ওই খালের পাড়ে লাল শাড়ি পরা একটা লম্বা মতো মহিলা, তার মাথার চুল মাঝখানে জট এবং মাঝখানে এরকম একটা খোবার মতো করা এবং বড় বড় চোখ, সে নাকি এই ছেলেকে বারবার ভয় দেখাইছে এবং মুখ হাঁ করে বসে তোকে খেয়ে ফেলবো, হাঁ করে এরকম বসে তোকে খেয়ে ফেলবো। এটাতে বাচ্চাটা প্রচণ্ড ভয় পাইছে এবং সে এসে ভয় পেয়েছে এবং ছেলেটাকে নাকি এরপরে আর ওদিক দিয়ে যাইতেই যেত না। এবং তাকে যখন নাকি এরপরে নিয়ে যাচ্ছে পড়ানোর জন্য মাদ্রাসায়, সে নাকি তার মাকে একদম চাপটায় ধরে রাখছে। তার মাকে একবার বলে ওই যে, তার মা যখন পার হয়ে গেছে ওই জায়গাটা বসে ওই যে দাঁড়ায় আছে, আমাকে হাঁ করে দেখে, এত বড় হাঁ। তো তার মা ফিরে দেখছে কিচ্ছু নাই এখানে। তো তার মা ভয় পাইছে। তো তার মা নিয়ে গেছিল মাদ্রাসার টিচারের কাছে, বলছে যে আমার ছেলে এরকম ভয় পায়। তো তিনি নাকি মাদ্রাসার হুজুর দেখে বলছেন যে, যখন বলছে ছেলে আসতে চায় না, পড়তে আর আসতে চায় না, তো হুজুর নাকি বলছে যে আসলে যেসব বাচ্চারা এসব শিখে আর মাদ্রাসায় পড়ে তাদেরকে অনেকে সব এরকম সময় এরকম ডিস্টার্ব করে, খারাপ জিনিস এসে। আর ওই খালের পাড়টা আসলেই ভালো না, আপনি ওদিক দিয়ে আনেন না, ওর দিক মনে চোখ পড়ছে, আমি ঝেড়ে দিয়ে ওকে দোয়া পড়ে দিয়েছি, এরপর ওকে অন্য দিক দিয়ে আনবেন, ওই পাশে রাস্তা দিয়ে ঘুরে আনবেন, এখান দিয়ে আনেন না। তো এরপরে তার মা নাকি ওই রাস্তা দিয়ে আর যেত না, ওই হুজুর তাকে দোয়া পড়ে দিছে এবং ওই যে পানি পড়ে দিছে, খেজুর পড়া দিছে, এগুলো খেয়ে বাচ্চাটা একটু ভয় কাটছে তার। তো সে নাকি এরপর থেকে বাসায়ও ভয় পেত, ঘুমানোর সময় হঠাৎ মাকে জড়ায় ধরতে ভয়ে এবং বলছে যে আস্তে আস্তে জানলার কাছে দাঁড়ায় আছে, আমার বলে যে তোরে খেয়ে ফেলবো এরকম ভয় দেখায়। তো যাই হোক, ওই ছেলেটাকে তারপরও ওই যে মানে তার মা অন্য জায়গা দিয়ে নিয়ে যায়, হুজুর চিকিৎসা দিছে, তারপরও সে ভয় পায় মোটামুটি এবং তাকে এভাবে রাখা হয়েছে। তো এটাই সিফাত বললো যে ওই বাচ্চাটার ঘটনা বললো এরকম। এবং সিফাত বলছে যে ওই যে খালটার কাছে তার রিলেটিভের মধ্যে যে মুরব্বী একজন আছে, সেও কিন্তু ভয় পাইছিল। সে একদিন এরকম, তার সাথে 2 দিন ঘটছে। একদিন সে আসতেছিল রাতের বেলা ওই রাস্তা দিয়ে, আসার সময় সে হঠাৎ দেখছে ওখানে একজন মানুষ দাঁড়ায় আছে, ঠিক ওখানে একটা গাছ আছে। এবং আমি কিন্তু সিফাতের রিলেটিভের বাসায় গেছি ওইদিকে এবং গিয়ে দেখছি ওই জায়গাটা আমি দেখতে, এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার। আমি কিন্তু বলছিলাম সিফাতকে যে সিফাত, তোমাদের এই জায়গাটার নিয়ে সম্পর্কে একটু খবর নিয়ে, ওই জায়গাটার কি কোনো ব্যাপার স্যাপার আছে নাকি। সিফাত কিন্তু তারপরেই খবর নিয়ে আমাকে বিভিন্ন ঘটনা দিয়েছিল, তার মধ্যে কিছু আপনাদের কাছে শেয়ার করছিলাম আমি। তো আমার কাছে জানি কেমন লাগছিল, ফিলটাই জানি কেমন হয়েছিল। এবং জায়গাটা হচ্ছে একেবারে 3 রাস্তার মাথায় একটা জায়গা, তার পাশেই খালটা, তার পাশেই একটা বাঁশঝাড় আছে, একটা ছোট বাঁশঝাড় এবং একটা বড় গাছ আছে। তো যাই হোক, সিফাতের সেই আত্মীয় যে মুরব্বী যিনি, তিনি আসতেছিলেন রাতের বেলা, দেখলেন যে মানুষ দাঁড়ায় আছে গাছের পাড়ে। তো তিনি, যেহেতু রাত, আলো তো বেশি নাই, দূরে একটা ল্যাম্পপোস্ট, সেটা হালকা আলো এসে পড়ছে এখানে। তো তিনি চিন্তা করছেন কে দাঁড়ায় আছে। কাছাকাছি আসতেই তিনি দেখলেন যে লোকটা বের হয়ে রাস্তার উপরে এসে দাঁড়াইলো। তিনি খেয়াল করলেন লোকটার কোনো মাথা নাই, মনে হচ্ছে মাথা ছাড়া একটা মানুষ, একটা লুঙ্গি পরা খালি গায়ে এসে দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে। তো তিনি প্রচণ্ড ভয়, এখান থেকে একদম মানে আসলে এরকম সিন দেখে তো কেউ দাঁড়ানোর মতো থাকে না, ভয় তিনি ঝেড়ে দৌড় দিলেন, উল্টা পথ দিয়ে চলে গেলেন।
যাই হোক, অনেকদিন তিনি ওই পথে চলেন নাই, যেহেতু তিনি ওই এলাকার মানুষ, তাকে তো চলাফেরা করতেই হবে ওই রাস্তা দিয়ে। আরও একদিন তিনি আসতেছিলেন, তো তিনি ওই জায়গাটাকে একটু ভয় পেয়ে পেয়ে চলতেন। ওই দিনও সন্ধ্যা পার হয়ে গেছে, মানে ওই দিন মানে উনি আসছিলেন মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছেন মাগরিবের পরে, তো অন্ধকার কিন্তু হয়ে গেছে। তো এরকম সময় তিনি যখন যাচ্ছেন সামনে, যেতে 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 একটু সামনে গেলে দেখলেন যে একজন বের হয়ে ওখানে একটা বেড়াতে একটা জায়গা আছে, একটা বাসার মতো, ওখান থেকে বের হয়ে হাঁটতেছে। তো তিনি মনে করলেন তার পরিচিত মানুষ, তো তিনি ডাকতেছেন তাকে নাম ধরে, তো দেখলেন তার দিকে তাকাচ্ছেই না। তো তিনি ভাবলেন যে আরে ও তাকায় না কেন। দ্রুত তিনি হেঁটে গিয়ে ধরার চেষ্টা করলেন। এক পর্যায়ে উনি দৌড়ানোর চেষ্টা করলেন খানিকটা, দেখলেন ডিস্টেন্স আর কমে না, তার সাথে ডিস্টেন্স একই রকম থাকে। এক পর্যায়ে তিনি দেখলেন তিনি প্রচণ্ড স্পিডে দৌড়ে যেতে যেতে থাকলেন যে ওনার বাসা চলে আসছে কাছে। তো ওই সময় উনি দাঁড়ায় আবার জোরে চিৎকার করে ডাকলেন। দেখলেন যে অনেক দূরে গিয়ে, বেশ খানিক ওই দূরত্ব তো একই রকম রয়ে গেছে, ওই মানুষটা দূরে গিয়ে হঠাৎ করে তার দিকে মাথা ঘোরালো এবং তিনি খেয়াল করে দেখলেন লোকটার চোখ মুখ কিছু নাই, পুরো একটা ভ্যাকেন্ট একটা মুখ, কোনো কিছু নাই। ভয়ের চোট উনি দৌড় দিয়ে ঢুকে গেলেন। তো ওই জায়গাটা সম্পর্কে কিন্তু তার মধ্যে ভয় পুরোই ঢুকে গেছে। তিনি ওই জায়গাটাকে অ্যাভয়েড করে চলেন। সেই মুরব্বী অদ্যবধি ওই রাস্তাটা দিয়ে খুব সহজে যান না, উনি অন্য একটা ছোট রাস্তা আছে ওদিক দিয়ে হেঁটে চলে যাওয়ার চেষ্টা করেন। তারপরেও তিনি আরেকদিন আরেকটা জিনিস দেখছিলেন ওইখানে, তিনি ওইবার আসতেছেন বাজার থেকে, রাত হয়ে গেছে ওনার আস্তে আস্তে প্রায় 7টা, 7:30, 8টা বেজে গেছে এরকম। আস্তে আস্তে পুরো নির্জন হয়ে গেছে। তো ওইখানে একটা মাঠ আছে বড়, ওই মাঠটার সন্ধ্যার পরে কেউ আর ওখানে যায় না, পুরো ফাঁকা থাকে মাঠটার চারপাশে বেশ কিছু গাছপালা বেশ বড় বড় হয়ে গেছে। তো উনি আসতেছে তখন অলরেডি রাত হয়ে গেছে যেহেতু, এবং ওটা গ্রাম্য পরিবেশ, পুরো ওই জায়গায় গ্রামের পরিবেশ। সেখানে সেই ঝিঝি পোকা ডাকতেছে, হালকা হালকা ব্যাঙের ডাক এরকম। তো একা একা হয়ে গেছেন উনি, ওনার সাথে কেউ নাই। রাস্তা যখন হেঁটে আসতেছেন তিনি, তখন কেউ নাই। আর একটু পরে কিন্তু ওই মাঠের একটু পরে কিন্তু খালটার সাইড শুরু হয়ে যায়, উনি এখানে বাঁক নিলে খালটা এখানে। হঠাৎ করে উনি শব্দ শুনে মনে হয় যে অনেক মানুষ হুম হুম করে হুম হাম করে কিছু বলতেছে, একটা হামিং টাইপের, এবং মনে হচ্ছে তাদের মধ্যে কথাবার্তা হইতেছে বা কোনো একটা মন্ত্র পড়তেছে, কেউ তার সাথে হুম হাম করতেছে। তিনি বলে কে এটা, কারা এখানে এরকম ভাবে শব্দ করতেছে। চিন্তা করতে করতে উনি মাঠের দিকে তাকালেন, দেখতেছেন যে অনেক মানুষ। তো তিনি চিন্তা করলেন মাঠের মধ্যে কারা আছে। তিনি হাঁটতে হাঁটতে মাঠের কাছে গেলেন, যেহেতু তিনি এলাকারই মানুষ, তার একটা কিউরিয়াসিটি হলো কারা আছে মাঠের মধ্যে, কারা এখানে কি করতেছে। ভালো মতন দেখার চেষ্টা করছেন তিনি। দেখার চেষ্টা করার পর তিনি খেয়াল করে দেখলেন মাঠের মধ্যে অনেকগুলো মানুষ, তিনি চেহারা ডিফার করতে পারতেছেন না, তাদের চেহারার মধ্যে কোনো রকম চুল নাই, চেহারাটার মধ্যে একদম প্লেন টাক মাথা, মাথার মধ্যে কোনো চুল নাই, একেবারে আইব্রাও থেকে কিচ্ছু নাই। ওই সময় হালকা চাঁদের আলোতে যতটুকু বুঝতেছেন তিনি, তার হাতে তখন কোনো ফ্ল্যাশ লাইট টাইট ছিল না। আর তিনি এগুলো মারতে ভয়, এটা তো সম্ভবই না মারা ভয়, এখানে এতগুলো মানুষ এরকম দেখে। গ্রামে কারো চেহারার মধ্যে বা পাশে ফ্ল্যাশ লাইট মারলে কিন্তু খুব অফেন্ডেড ফিল করে তারা। তো তিনি দেখার চেষ্টা করে দেখলেন যে এতগুলো মানুষ সব এক রকমের এবং সবাই একই রকম কাপড় পরা, একটা প্যাচ দিয়ে একটা কাপড় পরে আছে সবাই, এবং সেই কাপড়টার কালার উনি বুঝতেছেন না একটু লাইট না ডার্ক বা মাঝারি ধরনের একটা কাপড় পরা, মাঝারি কালার, যেটা উনি বুঝতেছেন না। এটা সাদা তো অবশ্যই না, যেহেতু আলো পড়ছে সাদা বোঝা যাচ্ছে না, কালোও না, এটা অন্য কোনো রঙের কাপড় হবে, সেটা এই অন্ধকারে খুব ভালো ডিটেক্ট করা যাচ্ছে না। কারো মাথায় চুল নাই, আইব্রাও নাই, কিছু নাই, পুরোপুরি হেয়ারলেস একটা ফেস, সব দাঁড়ায় আছে এবং তারা কিছু বলতেছে। তো উনি যখন কাছে গিয়ে দেখছেন, দেখে উনি খেয়াল করা শুরু করছেন, হঠাৎ করে সবাই চুপ হয়ে গেল। চুপ করে উনি যখন তাকাচ্ছেন, ঠিক ওনার দিকে ফিরে তাকালো মূল ব্যক্তি, যে নাকি সামনে দাঁড়ায় সবাইকে কিছু বলতেছিল। তো উনি এই সিনটা দেখে এতটা ভয় পেলেন যে সেই মানুষটা একই রকম এবং চেহারা সবার একরকম। তিনি প্রচণ্ড রকম ভয় পেয়েছেন, তিনি ঝেলে দৌড় দিলেন ওখান থেকে, এবং উনি দৌড়ায় কিন্তু কয়েক পা চলে গেছেন। তারপরে তিনি ভয়ে একবার ফিরে তাকাইছেন, তাকায় দেখতেছেন মাঠটা পুরো খালি, খা খা করতেছে। যাই হোক, তিনি ভয়ে চলে আসেন বাসায়, তার জ্বর এসে যায়, তিনি বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন এরকম। তো এইটা নাকি তিনি তার জীবনে এটা ফিল করছেন, সেই মুরব্বী। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন শাহাবুদ্দিন ভাই, রংপুর থেকে। এই ঘটনা শোনা যায় আহসান মঞ্জিলের আশেপাশের এক পুরনো বাড়ির গল্প থেকে। অনেকে বলে এটা কেবল গল্প নয়, এটা একটা অদেখা বাস্তবতা। পুরান ঢাকার সরু গলি, পুরনো বাড়ি, আর সেই বাড়িগুলোর ভেতরে লুকিয়ে থাকা এক অজানা ভয়ঙ্কর ইতিহাস। সেখানে থাকতো এক মেয়ে, তার নাম ছিল সাবিহা। সে নতুন করে
ওই বাড়িটায় উঠেছিল পরিবারের সাথে। বাড়িটা ছিল অনেক পুরনো, দেয়ালে ফাটল আর ঘরের ভেতরে একটা বড় পুরনো আয়না ছিল। প্রথম দিন থেকেই সাবিহার ওই আয়নাটা অদ্ভুত লাগতো, কারণ সে যখন ওই আয়নার সামনে দাঁড়াতো মনে হতো তার প্রতিচ্ছবি যেন একটু দেরিতে নড়ছে। প্রথমে সাবিহা ভাবলো যে এটা হয়তো তার মনের ভুল, কিন্তু ধীরে ধীরে সাবিহা খেয়াল করলো এবং তার সঙ্গে অদ্ভুত অদ্ভুত সব জিনিস শুরু হতে লাগলো। একদিন রাতে সে একাই ঘরে বসেছিল। হঠাৎ সে আয়নার দিকে তাকিয়ে দেখলো তার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, কিন্তু সাবিহা নিজে সে কিন্তু বসে আছে। এমন দেখার পর তার শরীর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে সে আয়নার দিকে এগিয়ে গেল। তার প্রতিচ্ছবিটা তখন ধীরে ধীরে তাকে দেখে হাসতে শুরু করলো, কিন্তু সাবিহা কিন্তু মোটেও হাসতেছিল না। সে একটা আচমকা হাওয়ার মধ্যে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে একটু ভয় পেয়ে পিছিয়ে গেল। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা ঠিক এমন ছিল যে, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। সে রাতের পর থেকে প্রতিদিন রাত 3টার পর আয়নাটা নিজে থেকেই ঝাপসা হয়ে যেত, আর ভেতর দেখা যেত একটা ছায়া, যেটা সাবিহার মতোই দেখতে। একদিন সাবিহা সাহস করে আয়নার সামনে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো, তুই কে ভাই? আয়নার ভেতরে সে সাবিহা ধীরে ধীরে বলল, আমি তুমি আর তুমি আমি, আমরা একই ব্যক্তি। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল। আয়নার ভেতরে সাবিহা হাত বাড়ালো আর আস্তে করে বলল, চলো আমরা এখন দুজনই জায়গা বদলাই। পরদিন সকালে পরিবারের মানুষ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে সাবিহা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, স্তব্ধ চুপচাপ হয়ে। কিন্তু সাবিয়ার আচরণ পুরোপুরিভাবে বদলে গিয়েছে। সে কারোর সাথে কথা বলে না, শুধু আয়নার দিকে আনমনা হয়ে তাকিয়ে থাকে। তার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, একদিন তার মা দেখল আয়নার যে প্রতিচ্ছবিটা আছে সেটা চোখ পিটপিট করছে, কিন্তু সাবিহা মোটেও না। এরপর থেকে সবাই বুঝতে পারল সাবিহা আর আগের সাবিহা নেই। লোকজন বলে আজও ওই বাড়ির সেই আয়নায় মাঝে মাঝে দেখা যায় একটা মেয়ে ভেতরে তাকিয়ে আছে আর ফিসফিস করে বলছে, আমাকে বের করো, আমাকে বের করো। সাবিহার বদলে যাওয়ার পর বাড়িটায় অস্বাভাবিক ঘটনা বাড়তেই থাকলো। রাতে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, বাতি জ্বলে আবার নিভে আবার জ্বলে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আয়নার সামনে গেলেই মনে হয় যে কেউ তার দিকে তাকিয়ে আছে। পরিবার আর সহ্য করতে না পেরে একজন বৃদ্ধ আলেমকে ডেকে আনেন। নাম ছিল হুজুর কামালউদ্দিন সাহেব। তিনি ঘরে ঢুকেই থমকে গেলেন, আয়নার দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে বললেন, এটা শুধু একটা আয়না না, এটা হলো একটা দরজা। সবাই ভয় পেয়ে কাঁপতে লাগলো। সে রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন ঘটনাটা শেষ করবেন। রাত তখন 3টা বাজে। ঘরের ভিতরে শুধু একটা মৃদু আলো। সাবিহা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার চক্ষুদ্বয় স্থির ছিল, তার চোখে নেই কোনো অনুভূতি, নেই কোনো মায়া মোহাব্বত। হুজুর সাহেব দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ আয়নাটা আপনা আপনি কাঁপতে শুরু করলো এবং টপ টপ করে শব্দ করতে শুরু করলো, যেন মনে হচ্ছিল ভেতর থেকে কেউ বড্ড জোরে জোরে আঘাত করছে। হঠাৎ আয়নার ভেতর দেখা গেল একটা মেয়ে। তার চুলগুলো ছিল এলোমেলো, চোখে আতঙ্ক বিরাজ করছে। সে চিৎকার করে বলছে, আমি আসল সাবিহা, আমাকে এখান থেকে বের করো প্লিজ, আমি সাবিহা, আমি সাবিহা। আর বাহিরে যে দাঁড়িয়ে আছে সে সাবিহা তখন ধীরে ধীরে হাসতে লাগলো। ঠিক তখনই
সবাই বুঝে গেল যে আসল সাবিহাটা আয়নার ভেতরে আটকে আছে, আর বাহিরে যে আছে সে অন্য কিছু। হুজুর জোরে জোরে দোয়া করতে লাগলেন। ঘরে বাতাস হঠাৎ করেই ভারী হয়ে উঠল। আয়নাটা ফেটে যাওয়ার মতো শব্দ করলো। হঠাৎ একটা বিকট চিৎকার শব্দ হলো। আয়নার ভেতরে ছায়াটা যেন ছটফট করতে লাগলো। আর তারপর ঝাং করে পুরো আয়নাটা ভেঙে গেল। সব কিছু একদম নিশ্চুপ হয়ে গেল। পরদিন সকালে মেঝেতে পড়ে আছে অজ্ঞান সাবিহা। সে ধীরে ধীরে চোখ খুলল, তার কিছুই মনে নেই। সবাই মনে করলো হয়তো এখানেই সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু কয়েকদিন পর ঘরের কোনায় একটা ছোট্ট ভাঙ্গা আয়নার টুকরোতে দেখা গেল একটা ছোট ছায়া, যেটা এখনো তাকিয়ে তাকিয়ে হাসছে। আর রাতে মাঝে মাঝে শোনা যায়, খোলো, এখনো খেলা শেষ হয়নি। এরপর সাবিহারা ঠিক করলো তারা এই বাসা থেকে একদম চলে যাবে, তারা এই বাসাটাকে ছেড়ে দেবে। ভাগ্যের মতো নির্মম পরিহাস। সে কামালউদ্দিন সাহেব হুজুর বললেন যে আমি আগামীকালকে আবার আসব, আমি এই প্রেতাত্মাকে চিরতরে বিদায় করে দেব। এই ছিল আজকের ঘটনা। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আজকের ঘটনা শুনলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন যে আজকের ঘটনা আপনাদের কেমন লেগেছে। এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যে যাদের সাথে এরকম ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তাহলে পরবর্তী এপিসোডে আমরা আপনাদের সেই ঘটনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ সকলকে।